আসসালামু আলাইকুম। চলে এসেছে আর একটু লাইভ ক্লাসে। আজকের ক্লাসটি একটি আপনাদেরকে একটু বলে রাখি, আজকের ক্লাসে একটু আমাদের পরিবর্তন হয়েছে, মানে আজকের টাইমটা একটু সমস্যা। আমাকে আজকে একটু বাইরে যেতে হবে, তো এই কারণেই আমাকে একটু আমার গাড়িটা হচ্ছে 11:30টার সময়, তো সেজন্য আমি ক্লাসটা রিস্ক না নিয়ে আমি ক্লাসটা একটু 1 ঘন্টা আগে দিয়েছি। তো আজকে যারা জয়েন করেছেন তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বানান শুদ্ধিকরণের দ্বিতীয় ক্লাস কিংবা বানান শুদ্ধিকরণের প্রথম ক্লাস বলতে পারেন। আমার তরফ থেকে বানান শুদ্ধিকরণ আজকে দ্বিতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আপনাদেরকে বানান শুদ্ধিকরণ, যে পিওর যে বানান শুদ্ধিকরণ আছে, বানান আছে, সেটি আজকে আপনাদেরকে আমি শিখাবো। তো আশা করি আজকের ক্লাসটি করলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এবং আপনাদেরকে একটু বলে রাখি, 1 মিনিট বলেই আমি পড়ায় চলে যাচ্ছি। শুধু আজকের ডেটাই আমি একটু আগিয়ে দিয়েছি ক্লাসটা, জাস্ট আজকের দিনটাই 9টার সময় ক্লাসটা হচ্ছে। আগামী ক্লাস থেকে শিডিউল টাইম যেটা দেওয়া আছে রাত 10টা রবি মঙ্গল বৃহস্পতি, সেটাই আমাদের অনুসৃত হবে। ওকে, আরেকটা বিষয়, আপনাদেরকে নোটিশগুলো একটু পড়ে শোনাই দিয়ে, আপনাদের গ্রুপে আছে অনেকেই খেয়াল রাখেন না, লাইভ ক্লাসগুলো শুধু করেন, তাদেরকে আমি একটু আমাদের যে আমরা নোটিশ দিয়েছিলাম সেই নোটিশটা বলি। সেটা হচ্ছে আজকে রাত 10টায়, আজকে হচ্ছে আমাদের প্রথম পরীক্ষা হবে, অর্থাৎ আজকে আমাদের সন্ধি এবং বাগধারার উপর আজকে রাত ঠিক 11:30টার সময় আমাদের পরীক্ষা হবে। পরীক্ষা জাস্ট কোশ্চেনটা আপলোড করা হবে ঠিক 11:30টায়, এবং মাত্র 10 মিনিট, যারা 10 মিনিটের মধ্যে যারা সাবমিট করবেন পরীক্ষা দিয়ে, তাদেরই কেবল রেজাল্ট কিংবা মেরিট লিস্ট পাবেন। 10-12 মিনিট 15 মিনিট পরই পেয়ে যাবেন হচ্ছে মেরিট লিস্ট পেয়ে যাবেন। এখন এই পরীক্ষায় যারা আজকের পরীক্ষা থেকে আগামী 4টা পরীক্ষা, মোট 5টা পরীক্ষায় 10-এর মধ্যে থাকবে, কোনো না কোনোভাবে 10-এর মধ্যে থাকবে এমন জনগুলোকে, অর্থাৎ যদি দেখা যায় 5 জন আছে যে প্রথম পরীক্ষায় সপ্তম হয়েছে, দ্বিতীয় পরীক্ষায় প্রথম হয়েছে, তৃতীয় পরীক্ষায় ষষ্ঠ হয়েছে, চতুর্থ পরীক্ষায় অষ্টম হয়েছে, পঞ্চম পরীক্ষায় তৃতীয় হয়েছে, তার মানে তার র্যাঙ্কটা 10-এর মধ্যে আছে। 5টা পরীক্ষায় 10-এর মধ্যে র্যাঙ্ক আছে। এরকম 5টা পরীক্ষায় যাদের 10-এর মধ্যেই থাকবে, কেবল তাদেরকে আমি বাছাইকৃত 5 জন বলেছিলাম সম্ভবত, বাছাইকৃত 5 জনকে আমি পুরস্কৃত করব, আমার প্রকাশনের বই উপহার দিব। আচ্ছা, এটা হচ্ছে। আর সন্ধির যে হ্যান্ড নোট নিয়েছিলাম, সেই হ্যান্ড নোটের আমরা পুরস্কার এখনও ঘোষণা করি নাই, নাম ঘোষণা করি নাই। আশা করছি কালকে ব্যস্ত থাকবো, কালকে রাতে যদি ফ্রি হই কিংবা আজকে রাতে যাওয়ার সময় যদি সময় পাই, তাহলে আমি আজকে রাতে আপনাদেরকে জানিয়ে দেবো, বা আমি রেডি করে রাখবো, আমি নিজে রেডি করে রাখবো। আর একটা বিষয় হচ্ছে, আমাদের পরীক্ষার কোশ্চেন হচ্ছে 20টা থাকবে, সময় 10 মিনিট। 11:30-এ পরীক্ষা শুরু হবে আজকে, এবং এটা শেষ হবে ঠিক 11:40-এ। যারা 41-এ আপলোড করবেন, সাবমিট করবেন, তাদেরটা রেজাল্ট আসবে না। সুতরাং 11:40-এর মধ্যে, 10 মিনিটের মধ্যে রেজাল্টটা সাবমিট করে ফেলবেন, ঠিক আছে? তো আজকে বানান শুদ্ধিকরণ আপনাদেরকে বলে রাখি, বানান শুদ্ধিকরণ যে ক্লাসটা হয়েছে, আমাদের গত ক্লাসে আমরা নত্ব শব্দবিধান পড়েছি, সেটি ইনশাল্লাহ আপনারা আশা করি যে মোটামুটিভাবে উপকৃত হয়েছেন। স্যার সাধিত মূর্ধন্য মূর্ধন্যস্ব, নিপাতনে মূর্ধন্য মূর্ধন্যস্ব, নিত্য মূর্ধন্য মূর্ধন্যস্ব, সত্য সিদ্ধ মূর্ধন্য মূর্ধন্যস্ব বিষয় একটু জানতে চাই। সাকিল আহমেদ তিনি খুব সুন্দর করে নোটিক বলা যাওয়ার কাইন্ড অফ নোট করে ফেলেছেন তিনি। সাধিত মূর্ধন্য, নিপাতনে মূর্ধন্য, নিত্য মূর্ধন্য, তারপর হচ্ছে সত্য সিদ্ধ মূর্ধন্য, এই কথাগুলোর মানে হচ্ছে সেম। আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে, এগুলো সবগুলো নিপাতনের সিদ্ধ, রাইট? ঠিক আছে, আমার মনে হয় উত্তর আপনি পেয়ে গিয়েছেন। নির্নিমেষ এবং প্রনষ্ট কেন দন্তন্য হয়েছে, পরিষ্কার পুরস্কার বিষয় নিয়ে প্রশ্ন করেছে অর্পিতা নন্দী। নির্নিমেষ শব্দটা হচ্ছে সমাজসাহিত্য শব্দ, নিমেষ নেই যার, নয় বহুব্রী সমাস। নির্নিমেষ বলতে সন্ধি করলে হবে নির, যোগ হচ্ছে নিমেষ। এই নির্নিমেষটাও হচ্ছে আপনাদের ওই যে সমাসবদ্ধ কিছু পদ আছে না, ওর মধ্যে এটা পড়ে যাবে, অর্থাৎ নির্নিমেষে দন্তন্য হবে, মূর্ধন্য হবে না। এটির ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন আমার যে বইটা আছে, আলোক বই, কিংবা পিডিএফ, যেটা আপনার বানান শুদ্ধির যে পিডিএফটা আপনারা পাবেন আগামী মঙ্গলবারের ক্লাসে, ওই ক্লাস পিডিএফটা দেখবেন, যেগুলো ব্যাখ্যা করে দিয়েছে আমি। 10 জন বলেছিলেন স্যার, ঠিক আছে, যদি 10 জন বলে থাকি 10 জনকে আমি পুরস্কৃত করব, সমস্যা নেই। আর হ্যান্ড নোট দেখতে বলেছেন, ঠিক আছে, দেখবো। তাহলে আমি আজকে, আমার হাতে সময় খুব কম ভাই, আমি আজকে কথাই না যাই, আমি একটু ডিরেক্ট পড়ায় চলে গেলাম, ঠিক আছে? আচ্ছা, গুগল ফর্মে পরীক্ষা হবে, গুগল ফর্মে আমি পিডিএফ দিচ্ছি, অনেকে পিডিএফ ডাউনলোড করতে পারছেন না। আবার যদি আমি জেপিজি করে দিই, অনেকে বলবেন যে ঘোলা লাগছে, ব্লার দেখাচ্ছে, আবার ব্যাপারটা হচ্ছে একটু সমস্যা থাকবে আপনাদের। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে ফেসবুক ড্রাইভ থেকে জাস্ট গুগল যে আমরা গুগল ক্রোম যেটা ইউজ করি, আমার মনে হয় গুগল ক্রোম থেকে ডাউনলোড করাটা খুব ইজি হয়। এরপর আপনারা যেটা ওই যে ব্রাউজারগুলো চেঞ্জ করে দেখবেন, আমার মনে হয় ডাউনলোড হয়ে যাবে।
বুঝতে পেরেছেন? তাহলে আমি এই জায়গাতে আর কথা বলছি না, আজকের যে মূল পড়া সেই পড়ায় চলে যাচ্ছি। একজন বলেছে যে স্যার সাধিত যে শব্দগুলো আছে সেই না সরি স্বভাবতে মধ্য আহারে ভুল বলতেছি, নত্য সত্য বিধানের যে বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একটু পড়ে দিতে বলেছেন। আমি অতিরিক্ত যে অংশটুকু ছিল অর্থাৎ যেগুলো বানান শুদ্ধিকরণের সাথে কানেক্টেড ছিল সেই অধ্যায়গুলো আমি এখন আপনাদেরকে খুব সুন্দর করে পড়িয়ে দিব। সবাই খুব সুন্দর করে নোট করবেন। তাহলে প্রথম যে আমি সন্ধ্যের নোট চেয়েছিলাম, সন্ধ্যের নোট থেকে 5 জনকে আমি পুরস্কৃত করব, ঠিক আছে? 5 জনের হ্যান্ড নোট নিয়ে আপনাদেরকে আমি পুরস্কার দেবো আলোক প্রকাশনীর বই। আচ্ছা এবার গেল, এবার আসেন এই বানান শুদ্ধিকরণ এবং নত্য সত্য বিধান এমনভাবে আপনি নোট করবেন, এই যে নত্য সত্য বিধান সহ হেডিং দিবেন বানান শুদ্ধিকরণ দিয়ে ব্র্যাকেটে লিখবেন নত্য সত্য বিধান সহ দিয়ে বানান শুদ্ধিকরণ এবং নত্য সত্য বিধানের উপর। আবার যারা পিডিএফ ভালো করে করবেন, নোট যারা সুন্দর করে করবেন, যারা প্রথমবার পুরস্কৃত হয়েছেন, দ্বিতীয়বারও চাইলে আপনি পুরস্কার অন্য একটা বইয়ের আপনি উপহার নিতে পারবেন আমার কাছ থেকে। বইয়ের কোনো অভাব নেই, বই আছে, সমস্যা নেই, অন্য কোনো একটা বই নিতে পারবেন চাইলে আপনি। সুতরাং আপনি এই আরেকটা ক্লাসের অফার, আপনি হ্যান্ড নোটের অফার নিতে পারেন। যাই হোক, আমি পড়ায় আসি, আমি কথা না বলি, পড়ায় চলে আসছি আমি ডিরেক্ট, ঠিক আছে? আমার হাতে সময় খুব কম, আমি পড়ায় আসলাম। আচ্ছা, তো একটা বিষয় পড়াবো আপনাদেরকে, একটু জানিয়ে রাখি বা কুইজ আমি দিয়ে রাখি। সেটি হচ্ছে, ধরুন আমি লিখেছি পুরস্কার, লিখেছি কি লিখেছি আমি পুরস্কার লিখেছি। আচ্ছা আচ্ছা, আবার ধরুন লিখেছি আমি পরিষ্কার, কি লিখেছি আমি পরিষ্কার লিখেছি, রাইট? পরিষ্কার লিখেছি। এখন প্রশ্ন হচ্ছে কখন দন্তস্ব হবে। দেখেন আমাদের এখানে মূর্ধন্যস্ব ব্যবহার করব নাকি দন্তস্ব ব্যবহার করব, এটি নিয়ে একটি প্রবলেম হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি কোনটা আসবে বা কোনটা বসবে বা আমরা কিভাবে এটা মনে রাখতে পারি, অনেকগুলো শব্দ কীভাবে সলভ করতে পারবো, সেই বিষয় থেকে, সেই দিক থেকে আমি আপনাদেরকে আজকে এই দন্তস্ব এবং মূর্ধন্যস্ব কখন কোনটা প্রয়োগ করবেন সেটি আপনাদেরকে স্পেসিফিক করে দিব। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তাহলে প্রথম আজকে বানান শুদ্ধির যে প্রথম নিয়ম, তাহলে আমরা লিখি নিয়ম 1। আমি এখানে লিখে দিচ্ছি নিয়ম হচ্ছে 1, আমি লিখছি নিয়ম হচ্ছে 1, রাইট? আমি লিখে দিচ্ছি, সুন্দর করে লিখে দিলাম নিয়ম 1, তাই না? আচ্ছা, এখন আসেন নিয়ম 1টা হচ্ছে আপনারা লিখবেন যে এভাবে, আমি যেভাবে লিখছি এভাবে লিখেন অ/আ সমান দেন দন্তস্ব, রাইট? আচ্ছা, কিংবা আপনি প্লাস দিতে পারেন। হ্যাঁ, প্লাস দেওয়া করি আজকে আমরা, আজ নতুন একটা স্টাইল করি প্লাস দিয়ে, সারা জীবন সমান পড়াইছে, আজকে প্লাস পড়াইলাম, ঠিক আছে? আবার আসেন অন্য স্বর, এখানে লিখি আমরা অ/আ বাদে অন্য স্বর, লিখেন অ/আ বাদে অন্য স্বর প্লাস মূর্ধন্য ষ। এটা হচ্ছে নিয়ম আমাদের। তাহলে কি বলেছি আমরা, অ এবং আয়ের পরে আমাদের কি হবে, অবশ্যই দন্তস্ব হবে। আর অ/আ বাদে অন্য স্বর বলতে কি আছে ভাইয়ারা, মোট স্বরবর্ণ কয়টা, 11টা। এই 11টার মধ্যে অ এবং হচ্ছে আ বাদ দিয়ে বাকি যে 9টা স্বরবর্ণ আছে সেই 9টি স্বরবর্ণ বা স্বরধ্বনি বলতে পারি আমরা, চাইলে সমস্যা নেই। সেগুলোর পরে আমরা মূর্ধন্য ষ যুক্ত করব কিংবা আমরা মূর্ধন্য ষ বসাবো। ওকে, আচ্ছা এখন আপনারা চলে আসেন, তাহলে আমি একটু প্র্যাকটিসে যাই, তাহলে আপনারা খুব ভালো বুঝবেন। ধরুন উদাহরণস্বরূপ আমি প্রথমে নিয়ে নিলাম হচ্ছে আবিষ্কার, কি নিয়েছি আমি আবিষ্কার। তাহলে আপনি যেখানে দন্তস্ব কিংবা মূর্ধন্য ষ দিবেন ঠিক তার আগের সাউন্ডটা নেবেন। আমি আবার বলছি, যেখানে আপনি দন্তস্ব বা মূর্ধন্য ষ দিবেন ঠিক তার আগের সাউন্ডটা নেবেন। আমার এখন এখানে প্রয়োজন আবিষ, দেখেন আবি, তাহলে এখানে উচ্চারণ দেখেন কি আসছে, আবি ই ই, তাহলে ই ই অ এবং আ এর মধ্যে আছে কি ই, মানে কি অন্য স্বর, অ বাদে অন্য স্বর। তো এই কারণে এখানে কি হবে, এখানে আমরা মূর্ধন্য ষ যুক্ত করব। কি যুক্ত করব আমরা, মূর্ধন্য ষ যুক্ত করব। আলাদা এক্সাম্পল, ধরুন আমি লিখেছি বহিষ্কার, দেখেন বহিষ্কার, এখন আমার দন্তস্ব কিংবা মূর্ধন্য ষ লাগবে। তাহলে ঠিক যেখানে আমরা স দিব তার আগের সাউন্ড আমরা গ্রহণ করব। তাহলে বহি দেখেন ই আছে, তারপর আমরা এখানে অবশ্যই কি দিব, ই অন্য স্বর, আমরা অবশ্যই মূর্ধন্য ষ দিব। এরকম হতে পারে আবিষ্কার আবিষ্কৃত, সেম, জাস্ট কৃত হবে, বহিষ্কার বহিষ্কৃত, সেম প্যাটার্ন। আচ্ছা এবার আসুন, ধরুন আমি লিখলাম চতুষ্পদ, কি লিখেছি চতুষ্পদ, দেখেন দেখেন কি আসছে, দেখেন উ আসছে। তাহলে ও মানে কি অন্য স্বর, অবশ্যই আমরা কি দিব এখানে মূর্ধন্য ষ দিব, অর্থাৎ চতুষ্পদ আমরা এখানে মূর্ধন্য ষ দিব হচ্ছে দ। এই হচ্ছে আমাদের চতুষ্পদ। তাহলে আমার মনে হয় আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন বা অনেকটাই বুঝে গিয়েছেন এই একটা জায়গাতে, রাইট? আচ্ছা এবার আসেন, তাহলে আমাদের এই পুরো চতুষ্পদ ক্লিয়ার। এবার আসেন, ধরুন আমি দিলাম চতুষ্কোণ, কি দিয়েছি চতুষ্কোণ, তা দেখেন বা চতুষ্কোণ, দেখেন চতু উ আসছে, তার মানে কি মূর্ধন্য ষ হবে।
আর এখন আমি দিব কি কোণ দিব, এই হচ্ছে কোণ। আর এখানে একটা মূর্ধন্য হবে, কেন মূর্ধন্য হবে একটু গত ক্লাসের পড়ায় চলে যান। গত ক্লাসের পড়া আমি একটা নিয়ম বলেছিলাম যে ঋষির পরে সরক পয় হজং থাকলে মূর্ধন্য হয়, মনে আছে? তাহলে ওই দেখেন মূর্ধন্য স পেয়ে গেছি, ঋষির পর মানে কি মূর্ধন্য স, এই দেখেন মূর্ধন্য স পেয়ে গেছি। এই মূর্ধন্য স পরে কে আছে? ক বর্গীয় বর্ণ ক আছে, ওই যে 25টা বর্ণ গ্যাপ, মনে আছে? কন্ডিশন, তার মানে আমাদের পরে মূর্ধন্য হবে। এই হচ্ছে চতুষ্কোণের ব্যাখ্যা। যারা গত ক্লাস করেন নাই তারা গত ক্লাসের একটা নিয়ম আছে, নিয়মটি হচ্ছে এরকম, ঋষির পরে সরক পয় হজং থাকলে মূর্ধন্য হয় পরে। এটা গত ক্লাসের নিয়ম, যারা পান নাই তারা হচ্ছে পড়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। এবার আসেন আমরা আরও কিছু দেখি, আপনাদেরকে আরও কিছু বলে দিচ্ছি। সেটি হচ্ছে দেখেন পরিষ্কার। তাহলে আপনারা এখন দেখেন পরি ই আছে, অবশ্যই কি দিবেন? মূর্ধন্য স দিবেন, তার মানে এই বানানটি শুদ্ধ ছিল। চলো আসুন একটু আমরা অন্য জায়গায় যাই। ধরুন আমি লিখেছি আশপদ, কি লিখেছি? আশপদ। এখন এই আশপদ শব্দে কি হবে? দ্বন্দ্ব স হবে না প হবে? খেয়াল করে দেখুন, আ, এই দেখুন কি আছে? আ আছে। তাহলে আয়ের পরে কি হয় ভাইয়ারা? দ্বন্দ্ব স হয়, তার মানে এখানে দ্বন্দ্ব স হয়েছে, কাহিনী ঠিক আছে। ধরুন আমি লিখেছি নমস্কার, কি লিখেছি? আচ্ছা আমি একটু পরে বলছি এটা। ধরুন আমি লিখেছি স্নেহাস্পদ, কি লিখেছি? স্নেহা, দেখেন স্নেহা আছে, আ আছে, আয়ের পরে কি হবে? দ্বন্দ্ব স হবে, এ হচ্ছে স্নেহাস্পদ। কিংবা আমরা বলতে পারি শ্রদ্ধাস্পদ, দেখেন এ হচ্ছে শ্রদ্ধা, আ আছে, বুঝতে পেরেছেন? আয়ুষ্মান, কি বলেছে বাচ্চারা? দেখুন আয়ুষ্মান, এ দেখুন আয়ু, তাহলে উ আছে, আয়ু, অবশ্যই কি হবে? মূর্ধন্য স হবে, এ হচ্ছে আয়ুষ্মান। কিংবা চক্ষুষ্মান, রাইট? এভাবে আপনারা পারবেন ইনশাল্লাহ। এবার আসুন আমি একটু আরেকটা প্যাটার্ন চেঞ্জ করি। ধরুন আমি উদাহরণস্বরূপ লিখেছি নমস্কার, লিখেছি কি লিখেছি? নমস্কার। এখন এই জায়গাতে আমার দন্তস্ব কিংবা মূর্ধন্য স আমার প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে দেখেন নমস্কার, এই ময়ের সাথে কোনো কার আছে? খেয়াল করে দেখুন, এই দন্তস্বর আগে কিন্তু আ আছে, দেখেন এই মূর্ধন্য স আগে কিন্তু ই উচ্চারণ হয়েছে, এই মূর্ধন্য স আগে ই উচ্চারণ হয়েছে। তারপর দেখেন পুরস্কার আগে ই উচ্চারণ হয়েছে, শ্রদ্ধা দেখেন আ উচ্চারণ হয়েছে, কিন্তু এই ময়ের সাথে কোনো কার নাই। এতক্ষণ আমরা যতগুলো প্র্যাকটিস করলাম প্রত্যেকটির সাথে হয় কোনো আগের বর্ণের সাথে হয় কার ছিল, না হয় সরাসরি স্বরবর্ণ ছিল। কিন্তু এই একটা শব্দ দেখতে পাচ্ছেন যে নমস্কারে ময়ের সাথে কোনো কার নাই। আর এটার একটা সহজ উপলব্ধি, যদি কোনো কার না থাকে তাহলে মনে রাখবেন সেখানে কি আছে? সেখানে অ আছে। আমি আবার বলছি, যদি কোনো কার না থাকে তাহলে কি আছে? সেখানে অ আছে। আর অ এর পরে কি হয় ভাইয়ারা? অ এর পরে হচ্ছে দন্তস্ব হয়, তার মানে এ হচ্ছে নমস্কার স্পেলিং, রাইট? অনুরূপভাবে আমরা বলতে পারি তিরস্কার, কি বলতে পারি? তিরস্কার, দেখেন র আছে, কি আছে? র আছে, তিরস্কার র, তার মানে এই জায়গাতে অবশ্যই কি হবে? শুধু র, কার নাই, তার মানে দন্তস্ব হয়ে কয় আকার হবে? তিরস্কার। এবার আসুন পুরস্কার, শুদ্ধ না ভুল আপনারা লিখেন, দ্রুত লিখেন। পুরস্কার শুদ্ধ না ভুল? দ্রুত লিখবেন, দ্রুত লিখেন। পুরস্কার শুদ্ধ না ভুল? দ্রুত লিখেন, দ্রুত লিখেন। আপনারা রেগুলার ক্লাস করবেন, যারা পরে ক্লাস করে অভ্যাস করে ফেলছেন বা করছেন তাদেরকে বলি তারা হচ্ছে একটু রেগুলার ক্লাস করবেন, না হলে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? একটু রেগুলার ক্লাস করার চেষ্টা করবেন, নাহলে সমস্যা হয়ে যাবে। 10টা 20, ওকে। এবার আসেন, তাহলে তিরস্কার গেল, রাইট? এখন চলে আসেন, হ্যাঁ শুদ্ধ আছে, দেখেন র আছে একা, কার নাই, তার মানে দন্তস্ব হবে। এটা আবার নেবেন না কেউ, অনেকে এটা নেই, ভুল ভাই। যেখানে স লাগবে ঠিক তার আগের সাউন্ডটা নিব আমরা, ওকে? আমার মনে বুঝতে পেরেছেন আপনি। এখন তাহলে আমাদের এই নিয়মটা আশা করছি ক্লিয়ার। এখন এই নিয়মটাকে আমরা আরেকটু এলাবোরেট করব কিভাবে, আসেন। যেগুলো আপনার পয়েন্টগুলো লাগবে, দেখেন একটা কথা বলি আপনাদেরকে, আমি পূর্ব বলছি, এখনও বলছি, সামনে বলবো, আমি হাসনাত সবসময় চেষ্টা করি একটু ডিটেলস পড়াতে, বিভিন্ন কোশ্চেনগুলো সুন্দর করে ক্লাসের পড়ার মাঝেই কীভাবে শেষ হয়ে যায়, যেন হয়ে যায়, সে বিষয়টা আমি সবসময় চেষ্টা করি। আপনারা গত ক্লাস যারা করেছেন নত্যসত্যবিধানের ক্লাস খেয়াল করে দেখবেন যে কেরানি, তারপর হচ্ছে পরগনা, দূরবীন, তারপর হচ্ছে দেখবেন ঝর্ণা, শিহরণ, এগুলো দেখবেন বিগত বছরের প্রশ্নে আসছে। আমি এগুলো সলভ করে দিয়েছি না, লিখে দিয়েছি না, কেন দ্বন্দ্ব হচ্ছে, কেন মূর্ধন্য হচ্ছে না,
কেন হচ্ছে এই স্পেলিংটা এমন হবে, কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে, আমি কিন্তু এগুলো সব গত ক্লাস আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছিলাম একটা একটা করে ধরে ধরে। তা আমার মনে হয় এইগুলো আপনাদের অনেকগুলো অপশানগুলো বাদ দিতে কিংবা যুক্ত করতে আপনাকে সহায়তা প্রদান করেছে আমার মনে হয়। তো আজকে আসেন আপনাদেরকে আরেকটি সিস্টেম দেখাবো এখন এই নিয়মটার মাঝেই। এটা খুব মানে একটা ভালো একটা সিস্টেম, দেখেন জাস্ট দেখেন, আমি জায়গায় ফাঁকা রাখলাম, এখানে আসেন, ওখানে দেখাচ্ছে, এখানে আসেন। ধরুন আমি লিখেছি অনুষঙ্গ, কি লিখেছি অনুষঙ্গ, তাহলে অনু উ আছে অবশ্যই মূর্ধন্য ষ হবে, এ হচ্ছে অনুষঙ্গ। এখন যদি কোনো কারণে পরীক্ষায় বলে যে অনুষঙ্গ সমান কি হট, অনুষঙ্গ সমান কি হট, এক্ষেত্রে কী হবে দেখেন, ভাঙলে হবে দেখেন অনু আছে, অনু একটা উপসর্গ প্লাস, এখন এই যে আলাদা করে ফেললেন, এখন দিবেন হচ্ছে সঙ্গ, কারণ মূর্ধন্য ষ দিয়ে কোনো শব্দ নাই, তাই সঙ্গটা আমরা এরকম দিব। ক্লিয়ার? অনুরূপভাবে ধরুন নিচে দেখা যাচ্ছে, ধরুন লিখেছি পরিষেবা, কি লিখেছি দেখেন, ধরুন লিখেছি হচ্ছে পরিষেবা, দেখেন পরিষেবা, তাহলে খেয়াল করে দেখুন পরি আছে, আমি একটা উপসর্গ আমি দিলাম, এই পরির ইয়ের উচ্চারণের কারণে এখানে মূর্ধন্য ষ হয়েছে পরিষেবায়, বাট এখানে যখন আপনি সেবা লিখবেন তখন দন্ত স দিয়ে লিখবেন, খেয়াল করছেন? তার মানে একা অবস্থায় দন্ত স, আর যখন এই যে উ ই এই কারণের কারণে সেটি হয়ে যাচ্ছে কি বলুন তো, হয়ে যাচ্ছে মূর্ধন্য ষ হয়ে যাচ্ছে। আমার মনে হয় এটি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। ক্লিয়ার? এখন আসেন এই নিয়মের আপনারা লিখে রাখেন, এই নিয়মের হাইব্রিড অংশ লিখে রাখেন, সুন্দর করে লিখে নোট করেন যে হাইব্রিড অংশ লিখেন, হাইব্রিড অংশ লিখেছেন। আচ্ছা এবার আসেন বিশেষ পরীক্ষার 28তম কিংবা 26তম, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, এইখানে একটা প্রশ্ন আসছিল, প্রশ্নটা আমি আপনাদেরকে লিখাই দিই, প্রশ্নটা আগে আপনাদেরকে আমি লিখাই দিই। প্রশ্নটা হচ্ছে এরকম, দেখেন আমি ছোট করে লিখাই দিব, আপনারা জাস্ট শুনবেন। নারীদের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? কি আসছে? নারীদের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? কি আসছে? নারীদের ক্ষেত্রে কোন ক্ষেত্রে প্রযোজ্য? এবার আসেন ক নম্বর হচ্ছে কল্যাণিয়াসু, না এটা এভাবে না, এবার ছিল এটা এভাবে ছিল কল্যাণিয়াসু। খ নম্বরে ছিল সুচরিতেষু, গ নম্বরে ছিল প্রীতি ভাজনিয়াসু, অ্যান্ড ঘ নম্বরে ছিল ভুলে গেছি, সম্ভবত শ্রদ্ধাস্পদাসু ছিল, সম্ভবত শ্রদ্ধাস্পদাসু, আমি ভুল করেছি, এটা ছিল হচ্ছে প্রীতিভাজনিয়াসু। হ্যাঁ আমি একটু ভুল করে দিয়েছি, একটু বলে রাখি আপনাদেরকে, কোশ্চেনটা একটু শুনে নেন। আমাদের মূল প্রশ্নে এটা ছিল ঘ নম্বরে আর এটা ছিল গ নম্বরে, আমি জাস্ট চেঞ্জ করে দিয়েছি, মানে আমার মনে ছিল না, আমি উল্টা হয়ে গেছে। এখন আসেন এই চারটার মধ্যে কোনটা শুদ্ধ? এই ধরনের প্রশ্ন কিন্তু পূর্বে ইতিহাসে এসেছে। এখন এই ধরনের প্রশ্নগুলো খুবই সহজ, এগুলো প্রশ্ন আপনি একটু পরে আপনি নিজেই এগুলো প্রশ্ন তৈরি করতে পারবেন, এ ধরনের প্রশ্নের উত্তর আপনি নিজেই কিছুক্ষণ পরে তৈরি করতে পারবেন। এখন এই ধরনের পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, তাই না? আচ্ছা আসেন এক্ষেত্রে আপনাদেরকে আমি একটা সুন্দর একটা কথা বলবো, জাস্ট আপনারা কষ্ট করে একটু মনে রাখবেন, আর কিচ্ছু লাগবে না, আপনারা পারবেন। আচ্ছা আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করবেন। ধরুন আমরা যখন আগে চিঠি লিখতাম, চিঠি লেখার সময় আমরা এখন চিঠি যখন লিখি তখন প্রথমে লিখি না যে প্রিয়তমা বা প্রিয় হচ্ছে এটা লিখি সেটা লিখি না, যেগুলো লিখি, হ্যাঁ প্রিয় লিখি, প্রিয় পর কিছু লিখি বা সম্ভাষণ যেটা সূচক আমরা জানাই। এখন আগে কি করা হতো, আগে এইসব ক্ষেত্রে যেটা করা হতো সেটা হচ্ছে, খেয়াল করে দেখবেন যে আগে যেটা করা হতো সেটা ধরেন লিখতে এরকম, ধরেন আমি আমার বড় বোনকে চিঠি লিখবো, তখন আমি লিখতাম এভাবে, দেখেন লিখতাম প্রিয় সুচরিতেষু, এভাবে লিখতাম, দিয়ে আমি কমা দিতাম, দিয়ে তারপর লেখা শুরু করলাম, এই হচ্ছে চিঠি লিখতেছি আমি।
এখন এই যে সুচরিত সু লিখেছে, এটার মানেটা কি অ্যাকচুয়ালি এটা ব্যাপারটা হচ্ছে যখন আপনি কাউকে সম্ভাষণ সূচক করে একটি শব্দ ব্যবহার করবেন, যেন আপনি আমাকে সম্ভাষণ কি বলেন, আপনি কেউ ভাই বলেন, কেউ স্যার বলেন, কেউ ভাইয়া বলেন, তাই না? তো এরকম আমি কি বলে সম্বোধন করব বা আমার সম্ভাষণ সূচক শব্দটা কেমন হবে, এই টাইপের লিখতাম। সুচরিতাসু, সুচরিতেষু, প্রীতিভাজনীয়াসু, প্রীতিভাজনেষু, তারপর শ্রদ্ধাস্পদাসু, শ্রদ্ধাস্পদেষু, কল্যাণীয়াসু, কল্যাণীয়েষু, এই ধরনের শব্দগুলো আমরা লিখি বা লিখতাম বা প্রচলিত আছে। এখন এগুলোর মধ্যে বানানটা কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ আপনি এটি কিভাবে নির্ণয় করবেন, আসেন সহজ করে শিখাই দিচ্ছি। দেখেন, আমি লিখেছি সুচরিতেষু। দেখেন, সুচরিতেষু, আমার এখানে প্রবলেম, দন্তস্ব হবে না মূর্ধন্যস্ব হবে, তাই না? দেখেন, সুচরিতে এ আছে, সুচরিতে এ আছে, আর এ থাকা মানেই পরে কি হবে, পরে দেখেন এ মানে কি অন্য স্বর, এরপরে কি হবে অবশ্যই মূর্ধন্য স্বর, তার মানে এটা হবে সুচরিতেষু। ক্লিয়ার? আচ্ছা, আবার আসেন, আমি লিখলাম সেম সুচরিতাসু। কি লিখেছি? সুচরিতাসু। দেখেন, সুচরিতা, এখন সুটা কি দিব, দন্তস্ব না মূর্ধন্যস্ব দিব? খেয়াল করেন তো কি আছে এখানে, আ আছে, আর আয়ের পরে কি হয়, দন্তস্ব হয়। এখানে দেখেন দন্তস্ব দিয়েছি, তার মানে সুচরিতেষু এ আছে তাই মূর্ধন্যস্ব, আর সুচরিতাসু আ আছে তাই দন্তস্ব। কি আছে? আ আছে তাই দন্তস্ব। এখন এখন এটা গেল, এটা বানান গেল। এখন এদের মধ্যে নারী কোনটা আর পুরুষ কোনটা, কখন কোনটা কার জন্য আমরা লিখবো বা দেখব। যেটা দেখবেন মূর্ধন্যস্ব আছে সেটা হচ্ছে পুরুষ, আর যেটা দন্তস্ব হবে সেটা হচ্ছে নারী। তবে শুধু দন্তস্ব দেখতে পেলেই যে আপনি বলবেন নারী, এটা বলা যাবে না বাবা। আপনাকে দেখতে হবে যে এই জায়গার বানানটা আদৌ হালাল আছে কিনা, হালাল মানে নিয়ম ফলো করছে কিনা। নিয়ম ফলো না করে দন্তস্ব দেখলে কিন্তু নারী না হবে না, ভুল হয়ে যাবে। সুতরাং আগে দেখবেন নিয়ম ঠিক আছে কিনা। আ আছে দন্তস্ব, নিয়ম ঠিক আছে। এবার দন্তস্ব মানে কি নারী, এ আছে মূর্ধন্যস্ব, নিয়ম ঠিক আছে। মূর্ধন্যস্ব আছে মানে কি পুরুষ, মনে রাখবেন পুরুষে মূর্ধন্যস্ব, এই ধরনের শব্দে মূর্ধন্যস্ব কি হবে, পুরুষ হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন নারীদের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য। এই ঘটনা ক্লিয়ার করার আগে যেটা প্রায় করতে হবে সেটা হচ্ছে ওই বাকি অপশনগুলো আগে বানান চেক করে আসি আমরা। কল্যাণ, কল্যাণ মধ্যাহ্ন হয়, সভাপতি মধ্যাহ্ন গত ক্লাসের পড়া। কল্যাণ নিয়ে এ আছে, তাহলে এ থাকলে কি হয় ভাইয়ারা, এ থাকলে এটা হয় হচ্ছে মূর্ধন্যস্ব। কি বলেছি? মূর্ধন্যস্ব হবে। কি হবে? মূর্ধন্যস্ব হবে, মানে কল্যাণীয়েষু। কি বলেছি? কল্যাণীয়েষু, এ আছে মূর্ধন্যস্ব, তার মানে এটা হচ্ছে ভুল, বাদ। এবার আসেন, সুচরিতে এ আছে, আবার মূর্ধন্যস্ব আছে, এটা রাইট। প্রীতিবান কিন্তু দীর্ঘরস্যি হয়, প্রীতিভাজনীয়ে এ আছে, এরপরে কি হয় মূর্ধন্যস্ব হয়, তার মানে এটাও ঠিক আছে, বানান ঠিক আছে। শ্রদ্ধাস আ আছে, আয়ের পরে কি দন্তস্ব হয়, ঠিক আছে। আবার দেখেন পদাসু, পদা, আবার দেখেন আ আছে, আয় আবার দন্তস্ব, তার মানে এটাও ঠিক আছে। তাহলে এই তিনটা হচ্ছে বানান হালাল, বানান ঠিক আছে। এখন প্রশ্নকর্তা বলছে নারী না পুরুষ, বিসিএসের কোশ্চেন কিন্তু এটা। প্রশ্নকর্তা বলছে হচ্ছে এটা নারীদের ক্ষেত্রে। এবার আসেন নারীদের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য ভাইয়া, দেখুন নারীদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, এবার আসেন নারীদের ক্ষেত্রে আমি কি বলেছি যে দন্তস্ব থাকলে কি হবে, নারী হবে, মূর্ধন্যস্ব পুরুষ, মূর্ধন্যস্ব তার মানে কি পুরুষ বাদ, মূর্ধন্যস্ব এটা পুরুষ বাদ, আর দন্তস্ব আছে এটা হচ্ছে নারী, তার মানে এটা হচ্ছে সঠিক উত্তর। খেয়াল করেছেন? তাহলে এই ব্যাপারগুলো কিন্তু আপনি ঠিকই পড়তেন কিংবা পারতেন না, বাবা ভুলে যেতেন। এখন কিন্তু আপনি এগুলো পারবেন। কেন পারবেন? আপনাকে আমি ধরিয়ে দিয়েছি যে এই একটি নিয়মের মধ্যেই কিন্তু রয়েছে বহুরূপী উদাহরণ। এই একটা নিয়ম দিয়ে কিন্তু আপনি প্রচুর প্রচুর উদাহরণ প্র্যাকটিস করতে পারবেন বা পড়ে আপনারা পড়তে পারবেন। তো সুতরাং আমার মনে হয় যে আপনারা এই নিয়মটা বা এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ক্লিয়ার? ক্লিয়ার সবাই লিখবেন ক্লিয়ার কিনা। লাইভ কি চলে? আল্লাহ আল্লাহ আল্লাহ, হ্যাঁ লাইভ চলে তো। বাবা জানটা শুকায় গেছিলো, বুঝছেন ভাই? কেন বলি, গত ক্লাসে লাইভ কাটছে, আমার জীবনে কখনো লাইভ কাটে না, গত ক্লাসে প্রথম লাইভ কেটে গেছে। আর আমি ইদানিং হাতে ফোন না রেখেই ক্লাস করাই, ভালো লাগে একটু, মনে হয় যে ঠিক আছে। তো আবার আজকে কিন্তু যদি লাইভ কেটে যেত মেজাজটা গরম হয়ে যেত, আজকে কাটলো একদম, কারণ আমি এমনি দৌড়ের উপর আছি। তাহলে আমার মনে হচ্ছে যে আপনারা এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। ওকে, ডান, এটা শেষ। এবার আসেন নিয়ম, এই নিয়মটার আবার কিছু ব্যতিক্রম আছে।
এই নিয়মটা কিছু ব্যতিক্রম আপনাদের বলে দিচ্ছি। কি ব্যতিক্রম আছে? প্রথম কথা, ব্যতিক্রম হচ্ছে স্বভাবতই মধ্যাহ্ন স আছে না, ওই স্বভাবতই মধ্যাহ্ন সয়ে এই নিয়মটা আপনি অ্যাপ্লাই করতে যাবেন না। তাহলে আপনাকে স্বভাবতই মধ্যাহ্ন স যতগুলো শব্দ আছে, ভাষণ, ভূষণ, ভীষণ, ভাষ্য, মানুষ, কলুষ, রেশ, দোষ, কলুষ যেগুলো আছে, ঠিক আছে, ওষুধ, পোষ, উষা, তারপর হচ্ছে ভাষণ আছে, তারপর হচ্ছে ওষুধ, ওষুধ, ঔষধ, ঔষধি, ওষুধি, ওষুধ, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এগুলো বাদে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব। এছাড়াও এই নিয়মটার মাঝেও কিছু কিছু শব্দ আছে যেগুলো ব্যতিক্রম আছে কয়েকটা, যে ব্যতিক্রম কয়েকটা আপনাকে সুন্দর করে পড়ে রাখতে হবে। যেমন ব্যতিক্রম কি কি আছে আপনাদেরকে বলে দিচ্ছি। ব্যতিক্রম কি কি আছে, যেমন দেখবেন একটা আছে হচ্ছে শুচিস্মিতা। কি বলেছি? শুচিস্মিতা। দেখেন সূচি আছে, মধ্যাহ্ন স্বর কথা কিন্তু হয় নাই। এরকম আরও একটা আছে শুচিস্মিতা, মানেটা কি লিখে রাখেন, যে নারীর হাসি পবিত্র। লিখে রাখেন, যে নারীর হাসি কুটিলতা বর্জিত, মানে খারাপ না, পবিত্র। আর একটা দিক আছে, নাম হচ্ছে সুস্মিতা। দেখেন আছে, মধ্যাহ্ন স্বর কথা কিন্তু হয় নাই। এই সুস্মিতা মনে রাখবেন, যে নারীর হাসি সুন্দর, সেটা হচ্ছে সুস্মিতা। ওকে, আচ্ছা। এছাড়াও আরও কিছু ব্যতিক্রম আছে, আপনাদেরকে একটু মুখে মুখে বলে দিই। যেমন বাষ্প আছে, বাষ্প আছে, তারপর হচ্ছে নিষ্পৃহ আছে, যদিও এগুলো আমাদের সন্ধির নিয়মে কভার করে ফেলে। তারপর নিষ্পন্দন আছে, নিষ্পন্দন বা নিষ্পন্দ, পন্দন দেন, নিষ্পন্দন দেন, স্পন্দন, নিষ্পন্দন আছে। তারপর হচ্ছে আরও কয়েকটা দেখাই, দেখেন আছে আমার বই থেকে, আপনাদেরকে দেখাই দিই, বা আপনাদের যে পিডিএফ দিয়েছি গতকালকে, সেই পিডিএফ আপনাদেরকে এটি দেওয়া হয়েছে, তাই না? গত ক্লাসে আমরা পিডিএফ দিয়েছি সন্ধির, নত্যসত্য বিধানের, সেখানে কিন্তু আমরা এটি দিয়ে দিয়েছি। যেন ব্যতিক্রম কী কী আছে আপনাদের একটু বলে দিচ্ছি। সেটি হচ্ছে সুস্মিতা, শুচিস্মিতা, মৃদুস্মিতা হতে পারে, মানে মৃদু হাসি যে নারীর, সেটাকে বলা হয় মৃদুস্মিতা। তাহলে মৃদু হাসি যে নারীর, তারা কি বলা হয়? তা বলা হয় মৃদুস্মিতা। কি বলেছি? মৃদুস্মিতা, এটা দ্বন্দ্বস্ব হবে, হ্যাঁ, মৃদুস্মিতা। ক্লিয়ার? এছাড়া আর কি কি আছে? এসব বিস্ময়, আমরা বলি না যে বিস্ময় প্রকাশ করেছে, এ দেখেন বি উচ্চারণ, তারপর কি হচ্ছে? দ্বন্দ্বস্বয় ম হচ্ছে, তাই না? আচ্ছা, এরকম আরেকটা আছে বিস্মিত। হ্যাঁ, এটা আমরা অনেকে বলি বিস্মিত, না, এটা হবে বিস্মিত। আমরা উচ্চারণ যখন পড়াবো তখন আপনাদের এগুলো খুব সুন্দর কভার হয়ে যাবে। এটা প্রনাউন্সিয়েশন হবে হচ্ছে বিস্মিত। হ্যাঁ, বিস্মিত। আচ্ছা, এছাড়া আর একটা লিখে রাখেন, এটা পরীক্ষা আসার মতো, সেটা হচ্ছে বিস্ফোরণ। কি বলেছি? বিস্ফোরণ হবে, বিস্ফোরণ না, বিস্ফোরণ। হ্যাঁ, বিস্ফোরণ। ওকে, আচ্ছা। আর একটা হচ্ছে পরিশ্রুতি, আর একটা হচ্ছে পরিস্ফুট। এই পরিস্ফুটটা আপনারা মনে রাখবেন, এটা আসার মতো, পরিস্ফুট। এটা আমি পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই, তারপর লিখে রাখেন, ভালো লাগবে আপনার ক্লাসে, পড়াটা ক্লাসে হয়ে গেল। আর একটা হচ্ছে পরিশ্রুতি। প্রতিশ্রুতি একটা কথা ভাই, প্রতিশ্রুতি একটা কথা, আর পরিশ্রুতি হচ্ছে আর একটা কথা, ঠিক আছে? লিখে রাখেন, এটা হচ্ছে পরিশ্রুতি, নট প্রতি বলবেন না, পরিশ্রুতি। ক্লিয়ার? এই হচ্ছে ব্যতিক্রম। এছাড়া আর একটা আছে বিষাদ, স্বাধীন। হ্যাঁ, বিষাদ, স্বাধীন আছে। আর একটা সুস্পষ্ট, এগুলো না দিলেও হয়, কারণ আপনার এই শব্দগুলো আপনাদের আয়ত্ত আছে। যেন আপনারা বাষ্প বানান পারেন, নিষ্পৃহ পারেন, নিষ্পন্দন বানান পারেন, আপনারা বিস্ময় বানান পারেন, বিস্মিত বানান পারেন, আপনারা হচ্ছে এই বিষাদ বানান পারেন, সুস্পষ্ট পারেন। তার মানে এগুলো আপনারা পারেন। তাহলে পারেন না কোনটা কোনটা, বা মোটামুটি অজানা অচেনা, সেটা হচ্ছে কি? এই হচ্ছে শুচিস্মিতা। এটা উচ্চারণ দন্তস্ব দিয়ে হওয়া উচিত, কারণ এটা উচ্চারণ দন্তস্ব দিয়ে করা উচিত, শুচিস্মিতা। তারপর মধ্যাহ্ন দিতে পারবেন, দুইটা আছে, উচ্চারণ বিধানে দন্তস্ব দিয়ে করা যায়, মধ্যাহ্ন করা যায়। তাহলে শুচিস্মিতা যে নারী হাসি হচ্ছে কুটিলতা বর্জিত, কুটিলতা বর্জিত মানে হচ্ছে পবিত্র, খারাপ না। আর একটা হচ্ছে সুস্মিতা, যে নারী হাসি হচ্ছে সুন্দর। হাসি সুন্দর, এটা কোন একটা মেয়ে আছে যার হাসিটা খুব সুন্দর, দেখতে ভালো লাগে, হাসলে খুব ভালো লাগে দেখতে, এটা হচ্ছে সুস্মিতা। আর কোন নারী আছে যেমনই হাসুক না কেন, তার হাসিটা হচ্ছে পবিত্র। অর্থাৎ সে নারীর হাসি থাকে না, হাসি অনেক রকম আছে, আপনার ক্ষতি করছে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, সে হাসছে যে হ্যাঁ এর বাবা এটা ভালো হয়েছে, তো ধর একটা ফোন হারাইছে আপনার, এটা ভালো হয়েছে, তো তোমার একটা ফোন কিনবা, লাইক এরকম। তার মানে কিছু হাসি আছে যেগুলো হচ্ছে আপনার ওই যে এই কি বলে সুন্দর, জাস্ট, ঠিক আছে। আর কিছু হাসি হচ্ছে খারাপ বা ভালো, যে হাসিটা পবিত্র সেই হাসিটা হচ্ছে শুচিস্মিতা। হ্যাঁ,
এইটা কিন্তু একবার স্পেলিংয়ে বিশেষ পরীক্ষায় এসেছিল, স্পেলিংয়ে, যেখানে 4টা অপশানই ভুল ছিল, অর্থাৎ দন্তস্বয় রস্যকার দিয়ে ছিল। মনে রাখবেন শুচিস্মিতা কখনোই দন্তস্বয় রস্যকার দিয়ে হয় না, সবসময় লিখে রাখেন শুচিস্মিতা কখনোই দন্তস্বয় রস্য দিয়ে হয় না, সবসময় তালবস্য রস্য দিয়েই হয়। অর্থাৎ ওই বিসিএস যে 4টা অপশন ছিল সেই 4টে অপশনই ভুল ছিল, রাইট আনসার ছিল না। ক্লিয়ার? চাইলে আপনি নোট লিখে নিতে পারেন এই কথাটুকু। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই নিয়মটা ক্লোজ, তাই না? তাহলে আমাদের এই নিয়মটা ইনশাল্লাহ আমরা শেষ করলাম। এবার আসেন আমরা দ্বিতীয় নিয়ম পড়ব। ক্লিয়ার? আমরা এখন দ্বিতীয় নিয়ম পড়ব। এখন দ্বিতীয় নিয়ম যাওয়ার আগে আপনাদেরকে আমি জাস্ট একটু বলে রাখবো যে আপনার এটি ক্লিয়ার কিনা। দেখুন আমরা নিয়ম পড়েছি মাত্র একটা। এখন আপনি বলতে পারেন স্যার একটা নিয়ম এত সময়, ভাই প্রয়োজনে বানানোর ক্লাস আর একটা বাড়াই দেবো, কোন সমস্যা আছে? আমি যদি ফ্রি ক্লাসে নিতে পারি 14টা 15টা 20টা, আপনাদের পেইড ক্লাস আমি কেন নিব না? কোনো সমস্যা নাই, প্রয়োজনে ক্লাস আমরা বাড়াই দিব। বানান, যেহেতু বানান শুদ্ধিকরণ আপনি মেন্টাল অ্যাবিলিটিতে 1টা থেকে 2টা পাবেন, এবং বিশেষ যে আমাদের মূল ব্যাকরণ যে 15টা আসে ওইখানে দেখবেন 1টা বা 2টা আসে। তার মানে বানান শুদ্ধিকরণ একদম রেড টপিক্স, রেড জোন। এইটা আপনাকে মাস্ট বি পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, এবং এটা আপনার লিখিত পরীক্ষাতে লাগবে কাজে। এবং আপনি যখন লিখিত পরীক্ষা দিবেন দেখবেন শুদ্ধ মানে শব্দ শুদ্ধ আকারে আসবে হচ্ছে 6টা 6 মার্কের, আর একটা আসবে হচ্ছে বানানের নিয়ম লেখো, 6 6 12 মার্ক আপনার শেষ। বানান শুদ্ধিকরণ থেকে 12 মার্ক, প্রিলিতে 1 2 3 পাওয়াই যায়। তাহলে দেখছেন এই জন্য বানান শুদ্ধিকরণ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে কি, বানান শুদ্ধিকরণ পড়তে ভালো লাগে না, মাথা ঘোরাই, এটা পুরো আবার কি হয় মুখস্থ করলে তো হয়ে যায়, কিছু শব্দ পড়লে হয়, আমরা পারি, এটা অনেক অনেক সমস্যা। ঠিক আছে, যাক আমরা যারা ক্লাসে আছি তারা তো অ্যাটলিস্ট বুঝেছি বা বুঝছি ইনশাল্লাহ, এবং অনেকে আছে বিভিন্ন জায়গায় ক্লাস করে এই কারণে করতে পারছে না। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করবো হচ্ছে আমরা লাইফ টাইমে ক্লাস করার জন্য। ওকে, আচ্ছা এবার আসেন আপনাদের একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে এই বানান শুদ্ধিকরণের আমাদের প্রথম নিয়মটা আমরা শেষ করলাম। এবার আমরা পড়বো হচ্ছে নিয়ম 2 পড়বাম। ঠিক আছে, তো নিয়ম 2টা একটা সহজ দিই, নিয়ম 2টা একটা সহজ দিই যেন দ্রুত হয়ে যায়। আচ্ছা, নিয়ম 2টা হচ্ছে আপনাদেরকে আমি একটু বলে রাখি প্রথমেই, আপনারা একটু আনসার করবেন, কুইজ দিচ্ছি আমি। যেমন ধরেন আমি লিখেছি 19, আমি লিখেছি 39, আমি লিখেছি 49, কি লিখেছি 49। এখন আমাকে বলুন তো যে কোনটি শুদ্ধ? এই জায়গাতে 1 2 3 লিখেন কোনটি শুদ্ধ, কোনটি শুদ্ধ, কোনটি শুদ্ধ, এটা আনসার করেন দেখি, এটা আনসার করেন, লিখি দেখি দেখি, লিখেন সবাই, লিখেন সবাই দেখি, লিখেন। পরিষ্কার বুঝাবেন, পরিষ্কার বুঝাবেন বলতে কি বুঝালেন ভাই? রাফি ভাই একটু ক্লিয়ার করেন তো, বোঝা নাই, পরিষ্কার বুঝালেন না বুঝাবেন, বুঝছি না। অর্পিতা নন্দী লিখেছে 2 নাম্বারটা তিনি সঠিক হিসেবে নিয়েছেন, ঠিক আছে নিলাম আমরা। আসিফ এই লিখছেন, তিনি 1 নাম্বার বলছে। এমডি নুরুল লিখছে, তিনি 1 নাম্বার বলছে। তারপর আমাদের কি বলে সারজিনা তিনি লিখেছেন 1 বলছে। এমডি সোহান বলছে 2। তারপর হচ্ছে বৃষ্টি আক্তার বলছে 19, তিনি দীর্ঘ 1 দিয়েছে। রনি দাস 1 দিয়েছে। এমডি সোহেল রানা দিয়েছে 1 দিয়েছে। আরিফুল ইসলাম আরিফ তিনি বলছেন 3 নম্বর হবে। আচ্ছা, এছাড়া আরও আছে আমাদের লিজা বিশ্বাস, তিনি বলছে 2 হবে। এমডি সোহান তিনি আবার 2 বলছেন। এবার লিমা আক্তার বলছে 1। তো এরকম আমরা অনেক উত্তর পাচ্ছি। একজন লিখেছে 39, অর্থাৎ মোহাম্মদ সালাহ উদ্দিন লিখেছে, তিনি সালাউদ্দিন হয়তো লিখেছে যে 39, তিনি 3 নম্বরটা বলেছে, আমাদের 2 নম্বরটা বলেছে। এরপরে হচ্ছে লাবণী বলছে, তারপর হচ্ছে মাহফুজুল হক বলছে, তারপর হচ্ছে এইরা সব 1 1 করে বলছে। এছাড়াও আফজাল আছে 1 2 বলছে, তিনি দেলোয়ার হোসেন বলছে 1 নম্বর হবে। তারপর হচ্ছে রুহুল্লাহ বলছে, রুহুল্লাহ ভাই বলছে 39 1 নম্বর, তিনি 39 রস্যু দিয়ে বলছেন। ওকে, অনেক কমেন্ট পড়ে ফেলেছে, আর পড়তে পারলাম না, কিছু মনে নেন না। আচ্ছা, এখন আসেন এখানে কোনটা শুদ্ধ, রাইট? আচ্ছা, কয়েকজন শুদ্ধ উত্তর করেছে, বাকি সবাই ভুল উত্তর করেছেন। ওকে, লিখেন আমার সাথে সবাই, লিখেন লিখেন। রস্য ইউজ করবেন, এটা দিবেন, এটা না, ঠিক আছে। 19 29 39, এটা 39, 49 59 69 79। আমার লেখা আজকে সুন্দর হচ্ছে।
যেটা আমার নিজেই ভালো লাগছে। লেখা একটু সুন্দর হচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, সুন্দর না হোক, আমার ভালো লাগতেছে, কমফোর্ট লাগতেছে। 89, এই 89 লিখেন। এগুলো বাংলা শব্দ, তাই দীর্ঘ হবে না, অর্থাৎ হ্রস্ব দিয়ে লিখতে হবে, রাইট? তো আমরা আবার বলছি, 19, 29, 39, 49, 59, 69, 79, 89 এগুলো প্রত্যেকটা বাংলা শব্দ হয়। আপনি কখনোই দীর্ঘ ব্যবহার করবেন না। কি ব্যবহার করবেন ভাইয়ারা? হ্রস্ব ব্যবহার করবেন। ওকে, এবার লিখেন, তবে এগুলোর ক্রমবাচক রূপ, আচ্ছা না, এগুলোর উৎপত্তি, আচ্ছা একটু একটু ঘুরিয়ে লিখি, তবে এগুলোর উৎপত্তি তৎসমতে, তৎসম বা সংস্কৃততে, তৎসমতে লিখেন, তৎসমতে দীর্ঘ দিয়ে লিখতে হবে। একটু একটু এগুলোর উৎপত্তি তৎসমতে বা দেন বা ক্রমবাচক রূপে দীর্ঘ দিয়ে লিখতে হবে। যেমন লিখেন, যেমন এ দেখেন 49, এটা কিন্তু দীর্ঘ হবে, কারণ 19 দেখেন, এই 49 শব্দটা হচ্ছে তৎসম বা সংস্কৃত। এখান থেকে আমরা পেয়েছি কি বলুন তো? এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে 19। এখন এই 19 হচ্ছে বাংলা, 19 কি বাংলা শব্দ। এইটা লেখার 19, 29, 39, 49, 59 এগুলো হচ্ছে কি বাংলা শব্দ। আর এগুলোর উৎপত্তি 49, 29 এগুলো কি বলেন তো? এগুলো হচ্ছে তৎসম, তাই এগুলোতে কি হবে? দীর্ঘ হবে। ওকে, এবং আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই টাইপটা হয় হচ্ছে ক্রমবাচক। যখন আমরা সংখ্যাবাচক শব্দ পড়বো, এগুলো আমরা ক্রমবাচক। ক্লিয়ার? ফার্স্ট সেকেন্ড থার্ড বলি না আমরা, ফার্স্ট সেকেন্ড থার্ড বলি না, ওই যে অর্ডিনাল নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড, এইটা হবে ক্রমবাচক। আর এই যে বাংলায় কথাই লিখছি, জাস্ট কথাই, এটা হবে হচ্ছে গণনাবাচক। কি হবে? গণনাবাচক। আপনাদের জানার জন্য লিখে রাখেন অতিরিক্ত তথ্য। ক্লিয়ার সবাই? এটা পরীক্ষায় তাহলে 19 কি হবে? হ্রস্ব হবে। 19 কি হবে? হ্রস্ব হবে। ছোটবেলা আমরা কি শিখেছি? যে 19 হচ্ছে হ্রস্ব হয়, আর বাকি সবগুলোই কি হয়? দীর্ঘ হয়। পড়েছি না আমরা? আমি নিজে পড়েছি, আমি নিজে সাক্ষী আছি। এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে। অনেক টিচাররা আমাকে প্রশ্ন করে যে স্যার অ্যাকচুয়ালি কী করব, বইয়ে হ্রস্ব দিব না দীর্ঘ দিব, এটা সেটা প্রশ্ন চলে আসে। তো সেক্ষেত্রে আমি অ্যাকচুয়াল সূত্রটাই পড়াতে বলি যে ডেফিনেটলি এটা যৌক্তিকতা আছে হ্রস্ব হওয়ার, এবং এটার সূত্র হচ্ছে আধুনিক বাংলা বানান অভিধান। রেফারেন্স লিখে রাখেন, আধুনিক বাংলা অভিধান এবং বানান অভিধান আপনি লিখে রাখেন রেফারেন্স। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, কমা দেন, আরেকটা রেফারেন্স লিখেন, রেফারেন্স টু, সেটি হচ্ছে বাংলা একাডেমির বাংলা বানান অভিধান। এই হচ্ছে রেফারেন্স, ঠিক আছে? এবং এটাই সত্য, ভয়ের কোনো কারণ নাই, এটাই কারেক্ট পরীক্ষায়, এত ঝামেলা নাই এখানে। 39 হ্রস্ব হবে, কিন্তু 49 কি ক্রমবাচক রূপ, তৎসম রূপ, অবশ্যই কি হবে? দীর্ঘ হবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? লিখেন, সুন্দর করে লিখেন, দ্রুত লিখেন। ক্লিয়ার সবাই? ক্রমবাচক শব্দ দীর্ঘ হয়, যেমন 49। গুড, হ্যাঁ, সারা জীবন ভুল শিখছি। হ্যাঁ ভাই, ভুল শিখেছি, কিছু করার নাই, এখন শুদ্ধ শিখি আমরা, এবং এটাই কারেক্ট। এবং আপনাদের বলে রাখি, গুড নিউজ দিই, এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন, কয়েকটা প্রশ্ন আসছে, কয়েকবার। ব্যাংকে 2বার থেকে 3বার আসছে, পিএসসি 2বার থেকে 3বার আসছে, আর ঢাবি ভর্তি পরীক্ষা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বি ইউনিটে সম্ভবত 16 সাল অথবা 16 সালে এই 4টা অপশন মধ্যে একটা অপশন দিয়েছিল 69, এই যে এটা দিয়েছিল, এটা দিয়েছিল, বুঝতে পেরেছেন? এটা দিয়েছিল। তো সুতরাং এখানে পরীক্ষায় প্রশ্ন এটা ঢুকছে, তার মানে এটা আমাদের গুরুত্বপূর্ণ। যদি একবার আসতো বলতাম যে রেয়ার, মানে কম গুরুত্বপূর্ণ, বাট যেহেতু এখান থেকে পরীক্ষায় 5-6টা বিগত প্রশ্ন হয়ে গিয়েছে, ডিরেক্ট হচ্ছে, 4টা অপশন ঘুরাই দিচ্ছে, আবার কখনো কখনো 4টা অপশন মধ্যে একটা অপশন এগুলো জুড়ে দিচ্ছে, তো সুতরাং এটা গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তার আজকের ক্লাসের দ্বিতীয় নিয়মটি হচ্ছে চমৎকার একটি গুরুত্বপূর্ণ আমরা নিয়ম শিখলাম। এখন চলে আসেন আমরা এখন
তৃতীয় নিয়ম শিখবো। কি শিখবো আমরা? আমরা এখন তৃতীয় নিয়ম শিখবো। সবাই লিখেন নিয়ম 3। আজকে আমরা যেভাবে পড়ি, যা পড়ি একদম ক্লিয়ার করে পড়বো। বিশ্বাস করেন, এই কি বলে, এই আমাদের হচ্ছে বানান শুদ্ধিকরণ খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি আমার হচ্ছে প্রয়োজনে আমাকে 4টা ক্লাস নিতে হয়, 5টা নিতে হয়, তবু আমি নিব, কোনো প্রবলেম নেই। কিন্তু বানানে আপনাদেরকে জাহাজ বানাবো, এটা নিশ্চিত থাকেন। বানানে আপনাদেরকে জাহাজ বানাবো, ঠিক আছে? বানান শুদ্ধিকরণে কোনোভাবে ভুল করা যাবে না। আমি আমার তরফ থেকে আপনাদেরকে এতটুকু বলে রাখি, আপনারা যারা ক্লাস করছেন তারা অনেকটা হচ্ছে আমার ঘরের লোকের মতো মানুষ হয়ে গিয়েছেন। কারণ আপনাদের মধ্যে আপনার সাথে আমার একটা সম্পর্ক, আমার সম্পর্কটা আবদ্ধ হয়ে গেছে, আপনার সাথে আমার একটা সম্পর্ক চলে এসেছে, তাই না? তো সেই দিক থেকে আপনাকে আমি বলতেই পারি, কিছু কথা বলবো একটু আপনাদেরকে। 1 মিনিট জাস্ট ফোনটা পিক করে নিচ্ছি। হ্যাঁ, ফোনটা পিক, হ্যাঁ হ্যালো। ওই লন্ড্রি কি মানে লোক নাই? কি কন ভাই? আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, উপরে নিয়ে চলে আসেন, আমার বাসাতে আছে, সমস্যা নেই, চলে আসেন বস। আচ্ছা, তাহলে আমি একটু সরি ডিস্টার্ব করলাম। আচ্ছা আসুন, নিয়ম 3। এই নিয়ম 3টা খুব সুন্দর নিয়ম, এটাকে আমি আজকে পড়াবো। নিয়ম 3টা অস্থির নিয়ম। আচ্ছা দেখি তো ওটা বাদ দিয়ে অন্য ওটা পড়া যায় কিনা। নিয়ম 3টা, আচ্ছা পড়াই। নিয়ম 3 পড়াই, প্রবলেম নাই। নিয়ম 3টা আমি পড়াচ্ছি সুন্দর করে। হ্যাঁ, নিয়ম 3টা আমরা 20 মিনিটে শেষ করতে পারবো ইনশাল্লাহ। নিয়ম 3 আসলে খুব গুরুত্বপূর্ণ। নিয়ম 3, তার আগে কুইজ দিই। ধরুন আমি লিখলাম দরিদ্র, আবার লিখলাম দারিদ্র, আবার লিখলাম দরিদ্রতা, আবার লিখলাম দারিদ্রতা। বলুন কোনটা শুদ্ধ? বলুন শুদ্ধ কোনটা? শুদ্ধ কোনটা বলুন দেখি, পারেন কিনা বলুন কোনটা শুদ্ধ। 1 2 3 4। আমি গ্যারেন্টি দিচ্ছি আজকে থেকে এই টাইপের ভুল ভাল আপনার জীবন আর হবে না, আমি সে গ্যারেন্টি দিচ্ছি আপনাকে আমি। ওকে, যে কথাটা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে, বানান শুদ্ধিকরণ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বাংলা ব্যাকরণের জন্য। এটা আমি সবসময় যে কোনো সময় সাজেশন দেওয়ার ক্ষেত্রে সবসময় আমি সবার আগে রাখি হচ্ছে বানান শুদ্ধিকরণ, এবং দ্বিতীয়ত আমি রাখি হচ্ছে শব্দ ভাণ্ডার, শব্দ ভাণ্ডার আমি দ্বিতীয়ত রাখি। তো এখন প্রশ্ন হচ্ছে, এই বানান শুদ্ধিকরণ নর্মালি আপনি যেখানেই পড়েন, বানান শুদ্ধিকরণে আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম সব টিচাররাই উইক, আমার কাছে মনে হয়। তো সেই দিক থেকে আপনাকে আমি বলছি, স্ট্রংলি বলছি এবং স্ট্রং জোন থেকে বলছি, আপনি বানান শুদ্ধিকরণ আমার ক্লাসগুলো কোনোভাবে মিস করবেন না। ক্লাসগুলো করেন, অনেক ভালো সার্ভিস ইনশাল্লাহ পাচ্ছেন। এবং এই ক্লাসটা করলে আপনারা এতটুকু বলে রাখি, আপনি যেখানে যান এর চেয়ে ভালো ক্লাস আপনি কখনোই পাবেন না, এবং এর চেয়ে খারাপ ক্লাস অনেক পাবেন। আর এই দেশ জাতি ভাষা রস্বীকার হয়, এই ধরনের বানান কখনোই আসে না। লেখক কবিদের নাম যা তাই হয়, ভুল করা, চেঞ্জ করা যাবে না। এই ধরনের বানান শুদ্ধিকরণ আমরা নিজেরা জানি, এগুলো কষ্ট করে টিচাররা খেটে পড়ানোর দরকার নাই। আমরা যেগুলো ভুল করি কিংবা যেগুলো আমরা মানে গদবাধা পাই না, যেগুলো আমাদের নিয়মের বাইরে গিয়ে, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে বেশি উপস্থাপিত করব, এতে করে যেন আপনারা উপস্থাপন করব, এতে করে যেন আপনারা ক্লিয়ারলি সেই নিয়মগুলো বুঝতে পারেন। এইটাই হচ্ছে আমার টার্গেট, আর কিছু না। ওকে, তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের উত্তর দিয়েছেন অনেকেই, অনেকে উত্তর দিয়ে ফেলেছেন, আমি উত্তরগুলো পড়তে পারলাম না। যে বিপ্লব তিনি শুদ্ধ করে লিখে দিয়েছে, যে বিপ্লব, থ্যাংক ইউ, আপনি শুদ্ধ করে লিখেছেন। সানজানা লিখেছে 2 হবে, রানা ইসলাম লিখেছে 1 4 হবে, তারপর হচ্ছে শাহ মিস শাপলা আক্তার তিনি লিখেছে 1 হবে, তারপর লিখেছে রাফসান লিখেছে, তিনি লিখে দিয়েছে শুদ্ধটা না, তারও তেনার ভুল। তারপর হচ্ছে সিদ্দিকি রুহি লিখেছে হচ্ছে 1 কি যেন লিখেছিল 1 and 4 লিখেছে, সবগুলো ভুল। লিমা আক্তার গুড। তারপর হচ্ছে রাইহা মিম লিখেছে 2, তারপর এমডি সোহান লিখেছে 2 লিখেছে। দরিদ্রতা না, তা আপনারটা ভুল হয়েছে। SH আহাদ আপনারটা ভুল হচ্ছে। রাফসান তিনি লিখেছে দারিদ্র, তিনারটা ভুল। মানে আপনাদের সবার ভুল, কোনোটি ঠিক না। গুড। এই 3 জন মাত্র দেখলাম, আমার চোখে পড়লো যে 3 জন কারেক্ট উত্তর, মানে শুদ্ধ উত্তর করেছেন, বাকি সবগুলো হচ্ছে ভুল উত্তর দিয়েছেন। বিশ্বাস করেন ভাই, এখানে কোনটা শুদ্ধ কোনটা ভুল আমি একটু পরে দেখাচ্ছি, জাস্ট উত্তরটা জেনে রাখেন। নিয়ম 3, আমি যেভাবে যা বলবো মনোযোগ দিয়ে হৃদয়ের কান দিয়ে লিখবেন, আর কিচ্ছু লাগবে না। লিখেন এবং এই নিয়মটা আমাদের 5 জায়গায় কাজে লাগবে। লিখে রাখেন, 5 জায়গায় কাজে লাগবে নিয়মটি, লিখে রাখেন। প্রথমে লিখেন নিয়মটি
5 জায়গায় কাজে লাগবে। কি কি? একটা হচ্ছে বানান, একটা হচ্ছে প্রয়োগ, প্রয়োগ অপপ্রয়োগ, একটা হচ্ছে বাক্য শুদ্ধি, একটা হচ্ছে প্রত্যয়, আর একটা হচ্ছে পদ নির্ণয়। দেখছেন 5 জায়গায় কাজে লাগবে আপনার এই নিয়মটা। তাহলে এই নিয়মটা শিখলে আপনার 5টা জায়গায় কাজে লাগবে। কি কি? বানান শুদ্ধি, প্রয়োগ নাকি অপ্রয়োগ, বাক্য শুদ্ধি, প্রত্যয় বিশ্লেষণ মানে ভাঙার কথা, এবং কোনটা কোন পদ। এই 5 ধরনের বিষয় আপনি এক ক্লাসে এক নিয়মে শিখতে পারবেন। লিখেন বিশেষণ, লিখেন হচ্ছে বিশেষণ প্লাস তা কিংবা জ সমান লিখেন বিশেষ্য, আর কিচ্ছু লাগবে না। কি বলেছি? প্রথমে দেখবেন বিশেষণ কিনা, এটা কাজ, শব্দটা থাকবে। এখন আপনি চেক করবেন এই তা এবং জ দিয়ে, সেটি আমরা কি করব? বিশেষ্য করব। কি করব? বিশেষ্য। তাহলে আপনাকে প্রথম কাজ চেক করতে হবে এটা ঠিক আছে কিনা, এটা অনুসারে আমরা এটা হিসাব নিকাশ করব। ওকে, আসেন ধরুন, মনোযোগ দেন সবাই প্লিজ। আমি দরিদ্রটা নিলাম, মূল শব্দ হচ্ছে দরিদ্র। এখন আপনি বলবেন স্যার এখন এই দরিদ্রটা কোন পদ? এটা কি বিশেষণ স্যার? বিশেষণ যদি হয় তাহলে আমি ফরম্যাটে ফেলবো, এটা কি বিশেষণ স্যার নাকি এটা অন্য কিছু, কেমন বুঝবো? রাইট, প্রশ্ন আসে না একটা। এই প্রশ্নটা আপনি কিভাবে ফিক্স করবেন? এক্ষেত্রে আপনাকে আমি বলবো, যে শব্দটা আপনাকে পরীক্ষায় দিবে আপনি এক্সপার্ট হয়ে যাবেন ভাই, এখন বিগিনার, জাস্ট প্র্যাকটিস করেন কিছু। আর আমার আলোক বই যে উদাহরণগুলো আছে এই কয়টা পড়লে বাড়িতে জীবন আইব না ভাই, অনেক উদাহরণ দেওয়া আছে, আপনি দেখলে বুঝবেন, প্রচুর উদাহরণ দেওয়া আছে। ব্যাকরণের এরকম এলাবোরেট বই নাই। আর 2-1টা যদি পেয়ে যান, ওইটারে এমন জগা খিচুড়ি বানাইছে যে আপনি ভাষাবিদ হয়ে যাবেন। তো সুতরাং আমি যেটা করেছি একটা প্রপার ওয়েতে রেখেছি, প্রপার ম্যানারে রেখেছি। আচ্ছা আসেন পড়ায় আসেন। এখন আমি দরিদ্রটা বুঝতে পারছি না কোন পদ, এক্ষেত্রে আপনি কী করবেন? প্রথম কাজ একটা সেন্টেন্স মেক করবেন। অনেকে চাইলে এই কথাটা লিখতে পারেন। একটা সেন্টেন্স মেক করবেন খুব ছোট্ট করে। দরিদ্র, আপনি বলবেন লোকটি দরিদ্র, হয়ে গেল একটা সেন্টেন্স, লোকটি দরিদ্র। এখন আসেন, মনে রাখবেন যদি আপনি কি দিয়ে প্রশ্ন করেন তাহলে আপনি পাবেন হচ্ছে নাউন, আমি এন লিখলাম। আর যদি আপনি কেমন দিয়ে প্রশ্ন করেন তাহলে আপনি পাবেন হচ্ছে অ্যাডজেক্টিভ। কি পাবেন? অ্যাডজেক্টিভ। দেখা যাচ্ছে কি? তাহলে কি দিয়ে প্রশ্ন দেখা যাচ্ছে না, ব্যাড লাক। কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় হচ্ছে আমাদের হচ্ছে কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে নাউন। আর কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ। তাহলে লোকটি দরিদ্র, এবার লোকটি কি হয়? হয় না। লোকটি কেমন? এটা কি হয়? হ্যাঁ, লোকটি কেমন? দরিদ্র। তার মানে এই দরিদ্র হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে ফরম্যাটে পড়ে গেছে। দরিদ্র হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে ফরম্যাটে পড়ে গেছে। এবার আসেন, একে আপনি দুইটা ওয়েতে, তা দিয়ে কিংবা জ দিয়ে, দুটি ওয়েতে আপনি একে বিশেষ্য করতে পারবেন। কি করতে পারবেন? দুটি ওয়েতে আপনি একে বিশেষ্য করতে পারবেন। রাইট, আসেন। দরিদ্র যোগ হচ্ছে তা সমান কি দিবেন? সমান যা আছে আপনি তাই বসে দিবেন। যা আছে, যা ছিল রিপ্লেস করলাম, তা আছে জুড়ে দিলাম, শেষ হয়ে গেল একটা, কি বলেন তো, হয়ে গেল একটা নাউন এবং শুদ্ধ বানান। যা ছিল তাই দিলাম, দরিদ্র জাস্ট তা দিয়েছি, হয়ে গেল। এবার এই দরিদ্রকে আমরা আরেকটা ওয়েতে আমরা নাউন করব, আরেকটা ওয়েতে আমরা কি করব? নাউন করব। তাহলে দরিদ্র যোগ হচ্ছে জ, কি বলেছি? দরিদ্র যোগ জ। এখন যা আছে আপনি আগে বসায় দেন, যা আছে আপনি বসায় দিলাম। জ আছে, মনে রাখবেন জ হয়ে যাবে জফালা, এই হয়ে গেল জফালা। জ কি হয়ে গেল? জ হচ্ছে জফালা করে দিলাম আমি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই তা যুক্ত করলে কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই জ যুক্ত যদি করেন আপনি, জ যুক্ত করলে পরিবর্তন হবে, মানে আদিস্বর বৃদ্ধি পাবে। লিখে রাখেন, আমি পরে বুঝে দিচ্ছি, লিখেন আদিস্বর বৃদ্ধি পাবে। কখন পাবে? জ যুক্ত করলে আদিস্বর বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আদিস্বর এটা আবার কি জিনিস, তাই না? আসেন লিখেন, লিখে রাখেন, বলে দিচ্ছি। লিখেন অ সমান আ, মুখস্থ করে নেবেন, আগে লিখেন পরে বলে দিচ্ছি। রস্যই দীর্ঘ সমান হচ্ছে এ কিংবা ওই। এবার লিখবেন রস্য কিংবা দীর্ঘ সমান হচ্ছে ও অথবা ও। এরপর লিখবেন রি সমান অর কিংবা আর। এই এতটুকু আপনার জীবনে মনে রাখবেন। কি বলেছি? অ সমান আ, রস্যই দীর্ঘ সমান এ ওই, রস্য
সব বাদ। মনে রাখবেন অ সমান আ, ই সমান এ, উ সমান ও, রি সমান অর বার। ছোট করে মনে রাখবেন, এই হচ্ছে হিসেব। এখন জ যুক্ত করেছেন আপনি, জ দিয়েছেন, এখন জ দিলে কি আদেশ বৃদ্ধি করা লাগবে। আদেশের ব্যাপারটা অ্যাকচুয়ালি কি দেখেন, এই দরিদ্র সাথে দেখেন দ আছে, এই দয়ের সাথে কার আছে, দয়ের সাথে মানে দয়ে কার, দয় ও কার, দয় রস্য কার, দয় দীর্ঘ কার, কোনো কার আছে? কিনা আল্লাহ আল্লাহ, ক্লাসটা হোক, ক্লাসটা হোক, শোনা যাক যেন শোনা যায়। এখন দেখেন শোনা যায় কি না, শোনা যায়? আমি তো নিজে শুনতে পাই না, তারপরে কি কম হয়ে গেছে, হয়ে গেছে, সাউন্ড শোনা যাচ্ছে, ঠিক আছে, ওকে, সাউন্ড শোনা যাচ্ছে, সবাই থাকেন। আমি আমার এটা অফ, আমার হচ্ছে কি বলে, আমার ক্লাস থেকে বের হয়ে গেলাম, আমার নেট নষ্ট করতেছি না, জাস্ট একটাতে নেট পাক, ঠিক আছে, ওকে, সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার, গুড, কেউ যাবেন না, এই এটাও দেখা, হ্যাঁ না এটা দেখা, আর আমার আইফোন ফেলাস না, গরিব মানুষ আমি কিনতে পারবো না আর, ঠিক আছে, এই 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 চেয়ারে রাখ, এখানে রাখ, এখানে রাখ, ও ফেলাই দিবি তুই এখানে। আচ্ছা এবার ধরে রাখ, দুইটা ধরে রাখ, একসাথে না, দুইটা ওপর নিচ করে দে, এবার ধরে রাখ না, এই যে এমনি এবার ধরে রাখ, ঠিক আছে, এভাবে শক্ত হয়ে, আমার ফোন ফেলাস না, গরিব মানুষ।
ওকে ওকে ঠিক আছে, সাউন্ড আসছে, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, গুড। চলুন শুরু করি, এটা শেষ করি, আল্লাহ এটা শেষ করি। ওকে, তাহলে যেটা বলছিলাম, তাহলে দরিদ্র অ্যাডজেক্টিভ প্লাস তা দিলাম, জুড়ে দিলাম, হয়ে গেল দরিদ্রতা। কি পেয়ে গেলাম? নাউন পেয়ে গেলাম, আবার শুদ্ধ একটা বানান পেয়ে গেলাম, কোনো চেঞ্জ করবেন না। এখন আসেন, এখানে দরিদ্র দিয়েছি প্লাস জ দিলাম, মানে আরেকটা ফরম্যাট আমি বলে দিয়েছি যে তা দিলে কোনো পরিবর্তন হয় না, আর জ দিলে মনে রাখবেন জ যুক্ত করলে আদিস্বরটা পরিবর্তন হবে, জ যুক্ত করলে আদিস্বরটা পরিবর্তন হবে। এখন আদিস্বর জিনিসটা কি মনে রাখবেন, এই চারটা মুখস্থ করে নেবেন, আমি একবার মুখে বলছি, আপনারা বাসায় মুখস্থ করে নেবেন। অ থাকলে অ সমান আ, অ দেখতে পেলে আ দিব। রস্যই মানে ই ই ই, রস্যই কিংবা দীর্ঘই, ই দেখতে পেলে আমরা এ বা ওই দিব। উ উ, রস্যু বা দীর্ঘ, উ দেখতে পেলে কি দিব আমরা? ও বা ও দিব। আর রি রি দেখতে পেলে বা উচ্চারণ সাউন্ড পেলে, দেখা বা সাউন্ড পেলে আমরা কি দিব? অর বা আর। অর বা আর ব্যাপারটাকে আমি বুঝে দিচ্ছি একটু পরে। তাহলে আসেন, তাহলে জ দিলাম, তাহলে দেখেন যা ছিল আপনি দেখে দিবেন, দরিদ্র ছিল, আপনি দরিদ্রটা নিয়ে চলে আসেন, দরিদ্র নিয়ে চলে আসেন। এখন এই দেখেন জ আছে, এটাও খেয়াল করিস লাইভ চলছে কিনা, জ আছে, তাহলে এখন এই জ দিল আমি, জটা হয়ে যাবে জফালা। একটা কাজ হলো, এখন বলেছে কি আদিস্বর বৃদ্ধি পাবে, এটা কি হবে? আসেন, এই দেখেন দরিদ্র প্রথম বর্ণ কি দেখেন তো, প্রথম ব্যঞ্জন বর্ণ কি? দ। এই দয়ের সাথে কোনো কার আছে? আদি স্বর মানে কি? প্রথম স্বর, প্রথম স্বর, ওই শব্দের প্রথম স্বরটা, প্রথম কারটা, প্রথম স্বরটা। শুরু দেখি দ আছে, দয়ের সাথে কোনো কার দেখতে পাচ্ছেন? দয়ে একার ওকার ওসকার দীর্ঘার কোনো কার আছে? কোনো কার নাই। তার মানে এখানে কি আছে বলেন তো? নিহিত অ, চুপচাপ আছে, অ আছে, নিহিত অ মানে চুপচাপ আছে অ। এই অ মানে কি দেখেন তো? আ। অ মানে কি? আ। এই কারণে এখন হয়ে যাবে কি দেখেন, এখন হয়ে যাবে দারিদ্র। কি হয়ে যাবে? দারিদ্র। তার মানে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হচ্ছে এই দেখেন দারিদ্র হয়ে গেল। তাহলে আচ্ছা, শুধু শুদ্ধ করে লিখে দিচ্ছি, মানে সহজ করে লিখে দিই, অনেকে বুঝবেন না। এই হয়ে গেলো হচ্ছে দারিদ্র। ক্লিয়ার? তাহলে আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে এই একটা শব্দ শুদ্ধ, এই একটা শব্দ শুদ্ধ, এই একটা শব্দ শুদ্ধ, আর এই তিনটা শব্দকে আপনি যেভাবেই চেঞ্জ করতে যান না কেন ভাই, ভুল ভুল ভুল। তাহলে আমি একবার রিভিউ দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। দরিদ্র যোগ তা সমান দরিদ্রতা। ওকে, 2 নম্বর, দরিদ্র যোগ জ হয়ে যাবে কি? আদিস্বর বৃদ্ধি পেয়ে দরিদ্র হয়ে যাবে দারিদ্র। ওকে, এবার আসেন, দরিদ্র মূল শব্দ, আপনি জফলা দিয়েছেন কিন্তু আদিস্বর বৃদ্ধি করেন নাই, এই কারণে এটা ভুল। আপনি দারিদ্র করেছেন কিন্তু জফলা দেন নাই, এই দেখেন দারিদ্র করেছে জফলা দেয় নাই, এই কারণে ভুল। কিংবা এখানে আকারটা হতো না, যে কোনো একটা আকার দিলে জফলা, আকার না দিলে শুধু রফালা, মানে জফলা হবে না। এখানে দেখেন দরিদ্র জফলা দিয়েছেন, আবার তাও দিয়েছেন খুশি হয়ে, হইল একটা? না, বাদ। আবার দেখেন দারিদ্র, দেখেন এখানে দারিদ্র, দেখেন দা, দারিদ্র এতটুকু ঠিক ছিল, আপনি আবার তা দিয়েছেন, তার মানে এটা বাহুল্য দোষ। এই জন্য চারটায় হচ্ছে কি ছিল? ভুল ছিল, আপনাদেরকে একটু আটকাইছি, ধরাইছি, বুঝছেন? আচ্ছা, এখন ফোন ফেরিস না, এবার আসেন, তার এটা হচ্ছে শুদ্ধ। এখন আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করি। দেখেন বিগত বছরের কিছু কোশ্চেন আপনাদেরকে এখন ঝটপট প্র্যাকটিস করাবো, জাস্ট দেখবেন, ঠিক আছে? জাস্ট দেখবেন, সুন্দর করে প্র্যাকটিস করাই দেবো, জাস্ট দেখবেন। ওকে, আসেন এখানে, আসেন এখানে, লাইটটা এখানে মার, এখানে লাইটের ফোকাসটা এখানে পড়বে, হ্যাঁ এই লাইটের ফোটাটা এখানে পড়বে। আচ্ছা, এবার আসেন, আমি লিখলাম দিন। দিন কি? লোকটি দিন, হ্যাঁ, লোকটি দুস্থ গরিব, দিন। আচ্ছা, অ্যাডজেক্টিভ, আপনি একে নাউন করবেন, তাহলে তা দিবেন, হয়ে যাবে কি দেখেন, হয়ে যাবে হচ্ছে দীনতা। কি হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে দীনতা। কি হবে? দীনতা। আরেকটু ওইদিকে লাইটটা মার, আরেকটু দিক এই জায়গায় দে, দীনতা। ক্লিয়ার? তাহলে কি হয়ে যাবে? দীনতা হয়ে যাবে। ঠিক আছে, থাক, বাইরে মার দরকার, সমস্যা নাই। আবার আসেন, এই দিন যোগ হচ্ছে জ, তাই না? দিন যোগ হচ্ছে জ, তাহলে যা আছে আপনাকে বসায় নেন, যা আছে বসায় নেন, জ আছে আপনি জফলা দেন, জ আছে আপনি জফলা দেন। এখন আসেন, এই যে আপনি জফলা দিলেন, তাহলে আদিস্বরটা পরিবর্তন হবে না? এখন দেখেন এখানে প্রথম ব্যঞ্জন বর্ণ কি? দ। এই দয়ের সাথে কি আছে খেয়াল করে দেখেন তো, দয়ের সাথে একটা দীর্ঘই আছে, তার মানে এই দীর্ঘই আমরা এখন চেঞ্জ করব। দেখেন এবার উপরে আসেন, এ কি আছে? দীর্ঘই। এই দীর্ঘই কি হবে? এ বা ওই হবে, তাহলে এই দীর্ঘটা মুছাই দেন, মুছাই দেখেন আমরা সবাই জানি ওই হয়, এ হচ্ছে দৈন্য। এখন তাহলে দেখেন দিন, দীনতা আর দৈন্য, এই তিনটা হচ্ছে শুদ্ধ। এই তিনটাকে আপনি যেভাবেই চেঞ্জ করতে যান না কেন ভাই, ভুল ভুল ভুল। ওকে, যদি আপনি বলেন দৈন্যতা, তাহলে বাহুল্য দোষ হয়ে গেল, তার মানে কি হয়ে গেল? এদিকে আসেন, তার মানে অপ্রয়োগ হয়ে গেল।
এখন যদি আপনার পরীক্ষা বলা হয় যে এই দৈন্য শব্দের প্রকৃতি প্রত্যয় কি, তাহলে আপনি বলবেন দিন যোগ জ, হয়ে গেল প্রত্যয়। এই দেখেন প্রত্যয় শিখলাম। এখন যদি পরীক্ষা বলা হয় দৈন্য পদটি কোন পদ বা নিচের কোনটি বিশেষ্য পদ, দৈন্য কি দেখেন তো, দৈন্য বিশেষ্য, দীনতা কি বিশেষ্য, তার মানে আপনি কি শিখলেন, পদ শিখলেন। আবার আমি বললাম দৈন্যতা বাংলাদেশের প্রধান সমস্যা। ভাই দৈন্যতা হচ্ছে ভুল, এখানে হবে দৈন্য কিংবা দীনতা বাংলাদেশের প্রধান সমস্যা। এই দেখেন আমরা বাক্যশুদ্ধি করলাম, কি করলাম, বাক্যশুদ্ধি। তাহলে আমরা বানান শুদ্ধি করলাম, আমরা প্রয়োগ অপ্রয়োগ করলাম, আমরা বাক্যশুদ্ধি করলাম, আমরা প্রত্যয় করলাম, আমরা পদ নির্ণয় করতে পারছি কোনটা কোন পদ, পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? এই নিয়মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এটা গেল আপনাকে। আর আমি আরও কিছু দেখাই। দেখেন ধরেন আমি লিখেছি সম, সহজ উদাহরণ দিচ্ছি, এটা একটা খুবই সহজ দিচ্ছি। দেখেন কি লিখেছি আমি লিখলাম সম। এই দেখেন সম লিখেছি, সমযোগতা সমান কি বলেন তো, সমান হচ্ছে সমতা, সমান কি সমতা, সমান কি সমতা। লাইটটা একটু নিচে ফেল বা উপরে বা সাইডে, এই জায়গায় ফেল, সমতা। তাহলে সমযোগতা সমান কি সমতা। আবার আসেন সমযোগ হচ্ছে জ, তাহলে হয়ে যাবে কি, যা আছে বসায় নেন, জ আছে দিয়ে দেন, জফালা। এখন এই স কি হবে, সা, হয়ে গেল সাম্য। তার মানে সম কারেক্ট, সমতা কারেক্ট, সাম্য কারেক্ট। সাম্য শব্দের প্রকৃতি প্রত্যয় কি, ভর্তি পরীক্ষা আসছে, সমযোগ জ, হয়ে গেল প্রত্যয়। সাম্য এটি কোন পদ, নাউন পদ। সাম্যতা ভুল কথা, অপ্রয়োগ, বাহুল্য দোষ। ক্লিয়ার? আচ্ছা এখন আসেন মুখে মুখে কিছু প্র্যাকটিস করাই। আচ্ছা দেখেন অলস, অলসতা, আলস্য। ওকে। সমর্থ, সমর্থ, সমর্থতা হয় না, নেই, দিতে পারেন সমর্থ, সমর্থতা, সমর্থ, সমর্থতা হয় না, বাংলা ভাষায় শব্দ নেই। এবার আসেন সুজন, সুজনতা, সৌজন্য। দেখাই দিই এটা বিশেষ পরীক্ষা কোশ্চেন, দশম বিশেষ আসছে। দেখেন সুজন যোগ হচ্ছে তা সমান কি সুজনতা। দেখেন সুজন, সুজনতা। এখন এই সুজনতা শব্দটার প্রয়োগ কম, বাংলা ভাষায় প্রয়োগ নাই, বাট শুদ্ধ। ফোন ফেলিস না, গরিব মানুষ। আচ্ছা প্লাস জ, তাহলে দেখেন কি হবে, যা আছে আপনি বসা নেন, সুজন ছিল, জফলা জফলা করেন। এখন এই সু ওপরে আসেন, এই সু কি হবে, সু হচ্ছে ও বা ও হবে। আমরা সবাই জানি ডেকাটায় দেন, দিয়ে দেন ও দেন, আমরা সবাই জানি সৌজন্য হয়। এখন আপনি খুশি হয়ে যদি বলেন সৌজন্যতা, তাহলে খুশি হয়ে কি হবে, ভুল হবে, বলতে হবে কি সুজন, বা বলতে হবে সুজনতা কিংবা সৌজন্য। এই সুজনতা শব্দটা কম, বাংলা ভাষায় কম প্রচলন, সৌজন্য শব্দটা প্রচলন বেশি আছে, বুঝতে পেরেছেন? ওকে, এটা হচ্ছে ক্লিয়ার। আর আরও আছে, প্রচুর আছে উদাহরণ, এখানে আমি প্রচুর উদাহরণ দেবো আপনাদেরকে, জাস্ট ওয়েট করেন। আচ্ছা এখন আসেন এটা মিশাই দিচ্ছি। ওকে এবার একটা দেখেন কুইজ দিয়ে, একটা দেখেন কুইজ না, আপনাদেরকে ডিরেক্ট প্রশ্ন পড়াই, ঠিক আছে, ডিরেক্ট পড়া আপনাদেরকে। এই ব্লার আসে কেন, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে কথা না, ফোনও চেঞ্জ করা লাগবে। আচ্ছা এবার আসেন আসেন এবার হচ্ছে দেখেন লিখলাম কৃপণ যোগতা সমান কি কৃপণতা, নাউন ফর্ম। আবার আসেন কৃপণ যোগ হচ্ছে জ। এবার দেখেন কৃপণ যোগ জ, দেখেন যা আছে আপনাকে বসায় নেন, জ কি করবেন, জফালা। এখন এই যে রি পেয়েছেন, বাচ্চারা খেয়াল করেন তো, রি থাকলে কি হয়, অর বা আর হয় না, অর বা আর। আমরা সবাই জানি কি একটা শব্দ আছে, খেয়াল করেন তো, কার্পণ্য, মনে আছে, কার, তার মানে এই হচ্ছে আর, আকার দিলাম আর রেপ দিলাম, হয়ে গেল কি কার্পণ্য, বুঝতে পেরেছেন? তাহলে কৃপণের রিকারটা সরাই দিলাম, দিয়ে আমি এই আকার আর এর আ দিলাম আর রকে রেপ করে দিলাম, হয়ে গেল হচ্ছে কার্পণ্য। কি হয়ে গেল, হয়ে গেল হচ্ছে কার্পণ্য, বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের সিস্টেম। ক্লিয়ার? বুঝছেন? তাহলে আমরা বুঝতে পেরেছি। এখন এই জায়গাতে আরেকটা প্যাটার্ন পরীক্ষা আসে, একটু সিনসিয়ারলি খেয়াল করবেন, আর জাস্ট 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এদিকে দেখ, এদিকে দেখা। যেমন দেখেন সুন্দর, কি বলেছি, সুন্দর, আপনি তা দিবেন, হয়ে যাবে কি দেখেন সুন্দরতা, কি হয়ে যাবে সুন্দরতা। ঠিক আছে ফাইন। এখন সুন্দরতা শব্দটার প্রচলন কম, বাট শুদ্ধ কিন্তু প্রচলন কম। আচ্ছা আপনি আবার এই সুন্দরকে আপনি জ দিবেন, তাহলে কি হবে দেখেন, জ দিলে কি হবে,
জ দিলে দেখেন যা আচাকে বসা নেন। এখন এই রয়ের সাথে জ যুক্ত করলে ঘটনাটা এরকম হওয়ার কথা, র ছিল র দিলাম আর জফলা করে দিলাম, জফলা করে দিলাম, এরকম হওয়ার কথা। কিন্তু এখানে এই সুন্দর এখানে জফলা রয় জফলা হবে না। মনে রাখবেন যখন আপনি রয়ের সাথে জ দিবেন তখন মনে রাখবেন হয়ে যাবে হচ্ছে রেপ জ। কি যাবে? রেপ জ। তাহলে এখানে হয়ে যাবে কি? রেপ জ। তাহলে আমি জয়ের কাজ শেষ জয়ের কাজ জটা বসালাম। এখন জ দিলে কি হয়? এই আদিশ চেঞ্জ হয়, তাহলে সু হয়ে যাবে কি দেখেন তো? সু হয়ে যাবে হচ্ছে সো, সৌন্দর্য। তার মানে সৌন্দর্য শুদ্ধ, সুন্দরতা শুদ্ধ, সুন্দর শুদ্ধ। এবার আরও দেখাচ্ছে, দেখেন আমি লিখলাম মধুর যোগতা সমান কি? মধুরতা, রাইট? আবার দেখেন আমি জ দিলাম, তাহলে এখন আপনি কি করবেন? মধু র আছে, রকে রেপ করে দিবেন আর জ দিবেন। এখন আমার মধুর্য কি হয়? না, মাধুর্য হয়। গম্ভীর গম্ভীরতা, গাম্ভীর্য। বুঝতে পেরেছেন? প্রচুর প্রচুরতা, প্রাচুর্য। এইভাবে আমরা শব্দগুলো সলভ করব। বিশেষ পরীক্ষার কোশ্চেন, নিজের কোনটি বিশেষ্য পদ? উত্তর হচ্ছে গাম্ভীর্য। দেখছেন, ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। এটা বানান অনুসারে আসুক, কিংবা প্রয়োগ অপ্রয়োগ হোক, কিংবা বাক্যশুদ্ধিতে চলে আসুক, কিংবা আপনার প্রত্যয় বিশ্লেষণ, মানে যেমন বিশেষ পরীক্ষার কোশ্চেন এই দেখেন না, 43 বিশেষ পরীক্ষা আসছে, প্রচুর যোগ জ সমান প্রাচুর্য, এটি কোন প্রত্যয়? এটা আনসার হবে হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। দেখেন ঘুরে ফিরে কিন্তু পড়ার মধ্যে আছে। পদ নির্ণয়, গাম্ভীর্য কোন পদ? বিশেষ্য। সৌন্দর্য কোন পদ? বিশেষ্য। মধুরতা কোন পদ? বিশেষ্য। যদি বলা হয় মধুর কোন পদ, সেটি হচ্ছে বিশেষণ পদ। সুজন কোন পদ? বিশেষণ পদ। সম কোন পদ? বিশেষণ পদ। অলস কোন পদ? বিশেষণ। দিন দরিদ্র সব কি? বিশেষণ। কিন্তু এগুলো যখন আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো, তা বা জ দিব, তখন সেটি হয়ে যাবে কি? বিশেষ্য। আমার মনে হয় আপনারা কেয়ারফুলি বুঝতে পেরেছেন। এবার আমি আপনারা একটু বলবেন যে আপনারা ক্লিয়ারলি পড়া বুঝতে পারছেন কিনা, আমাকে একটু বলবেন। ক্লিয়ার, বুঝছি স্যার, অনেক ইফেক্টিভ রুল, এতদিন না বুঝে মুখস্থ করেছি, আজ বুঝলাম। থ্যাংক ইউ ভাই। আর আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি মোটামুটি সবসময় সেট আপটা ভালো রাখি, সবসময় আপনারা জানেন যে আমার সেট আপ বা ডেকোরেশন সবসময় পরিপাটি থাকে। ইনশাল্লাহ আমাদের বোর্ড বলেন, রুমের নয়েজ নেই, সব মিলে আমরা অনেকটাই পরিপাটি হতে পেরেছি। কিন্তু এখন প্রবলেম হচ্ছে কি জানেন? ওই যে লোডশেডিং। আজকে কিন্তু ঠিক 12টার সময়, দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত লোডশেডিংটা হয়েছিল, বুঝতে পেরেছেন? কি প্রবলেম হচ্ছে এই রাতের বেলা আজকে চলে গেল। এখন কোন খুশিতে 2বার টানলো আজকে আমি জানি না, 3বার টানছে আজকে, আর আরেকবার নাকি টানছিল সকালে। তো এই যে এভাবে শুরু করলে তো খুব বিপদ। তাহলে এক কাজ করছি, আমরা চেষ্টা করব, আমরা আজকে কষ্ট করে ক্লাস করলাম, আমরা চেষ্টা করব এই সপ্তাহের মাঝে আমি বাসা যাব আজকে, আমি চলে আসবো মঙ্গলবারে, চেষ্টা করবো আমার বাসাতে ক্লাস নেওয়ার জন্য। না হলে আমি অন্য সেটআপে অন্য জায়গায় ক্লাস নেব, আপনাদের ক্লাস মিস যাবে না। তো আমি আপনাদের হচ্ছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই সপ্তাহের মধ্যে কিংবা আগামী রবিবারের মধ্যে আইপিএসে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সুতরাং মন খারাপের কিছু নেই, আপনারা পড়াশোনা করেন কেয়ারফুলি। আমরা 3টা নিয়ম পড়েছি আজকে, 3টা নিয়ম খুবই ইফেক্টিভ ছিল, বিশেষ করে এই নিয়মটা প্রচুর ইফেক্টিভ। এই নিয়ম যে কত পাওয়ারফুল সেটা আপনারা নিজের চোখেই প্রমাণ দেখলেন, তাই না? তাহলে আপনারা দয়া করে ক্লাসটা আরেকবার করবেন। আপনাদেরকে বলি খুব সুন্দর করে কেয়ারফুলি নোট করবেন। এই নোটটা করেন, ইনশাল্লাহ খুব ভালো একটা সাপোর্ট পাবেন। এই নোট করলে আপনার নিজের জন্য নিজে পড়তে ভালো লাগবে, 1 বছর পর 2 বছর পর পড়তে ভালো লাগবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। আর প্রত্যেকে বলে রাখছি, আজকে হচ্ছে কয় তারিখ, যে তারিখ জানি না, আজকে হচ্ছে রাত হচ্ছে ঠিক 11টা 30 মিনিটে সম্ভবত আমি গাড়িতে থাকবো। আমার গাড়ি হচ্ছে 11টা 30-এই। আমি আপনাদেরকে গ্রুপে 11টা 30-এ হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা পরীক্ষা দিবেন। 11টা 45-এর মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। আর 11টা 40 ঘড়ি নিয়ে বসবেন, ঘড়ি 11টা 40-এর মধ্যেই সাবমিট করবেন, 41 করবেন না, নাহলে রেজাল্ট আসবে না, তখন আপনার সার্থক মানে পড়াশোনা বৃথা হয়ে যাবে। আর প্রথম 5টা পরীক্ষায় 1 থেকে 10-এর মধ্যে যারা ব্যাক টু ব্যাক থাকবে, 1 থেকে 10-এর মধ্যে প্রত্যেকটা পরীক্ষা 1 থেকে 10-এর মধ্যে যারা থাকবে, আগামী 5টা পরীক্ষা তাদেরকে আলোক প্রকাশনী থেকে নতুন নতুন বইগুলো যেগুলো আসছে সেগুলো আপনাদেরকে উপহার দেওয়া হবে। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।